আচ্ছা, আনিস ভাই, আপনি ইয়ে করেন। আমি শুরু করে দিই, হ্যাঁ। জি প্লিজ স্টার্ট করেন ম্যাডাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাহমিনা আক্তার বলছি। ডিসিএ থেকে লাইভ হয়েছে আপনাদের সাথে আজকে একটি ইম্পর্টেন্ট সেশনে। এটা হচ্ছে স্ক্রিনিং অফ ক্যান্সার অ্যান্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন নিয়ে। আপনাদের পরীক্ষা খুবই কাছে, সময় নেব না ইন্ট্রোডিউস করার জন্য। আমি শুরু করে দিচ্ছি সেশনটা। আপনারা শুধু একটু ওভারভিউ করেন, যেহেতু আপনাদের সব পড়া হয়ে গেছে এখন। আমি একটু গুছিয়ে এনেছি, জাস্ট একটু বলি, তাহলে আপনাদের এগুলো আবার মনে আসবে, হ্যাঁ। এটা এখন আর নতুন করে পড়ার কিছু নেই, যদি কিছু নতুন এর মধ্যে পেয়ে যান তাহলে আপনারা সেটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। স্ক্রিনিং সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। স্ক্রিনিং আর প্রসিডিউরস হুইচ আর ডিজাইন টু সর্ট আউট অ্যাপারেন্টলি হেলদি ইন্ডি পারসনস who are probably harboring the disease but do not show clinical manifestations। অর্থাৎ কোনো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকলে সেটাকে কিন্তু আমরা স্ক্রিনিং বলবো না। হ্যাঁ, স্ক্রিনিং বলা যাবে না। তাহলে স্ক্রিনিং তো সব ক্যান্সারে স্ক্রিনিং করা যাবে না। স্ক্রিনে কিছু ফিক্সড ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলি যদি কোনো ক্যান্সার ফুলফিল করে তখন সেটা স্ক্রিনিং এর আওতায় আসবে। আচ্ছা, প্রথমে আমরা সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিংটা করব। এটা হচ্ছে সবার প্রথমে আমাদের জানতে হবে যে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং নিয়ে আমাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড যে গোল ফিক্সড করা হয়েছে এলিমিনেশনের জন্য, সেটা আমাদের সবার জানতে হবে। এটা তিনটা টার্গেট ফিক্সড করা হয়েছে 2030-এর মধ্যে, যেটা ফিল আপ করতে হবে। এটা রিটেনে একটা 5 নম্বরের কোশ্চেন হিসেবে চলে আসতে পারে। এটা আমাদেরকে ভাইভাতে বারংবার কোশ্চেন করা হয় এবং এটা খুবই একটা বার্নিং টপিক। অন নভেম্বর 2017, এটা লিখতে হবে না আপু, এটা হচ্ছে যে একটু জেনে রাখা। On November 2017, who officially launched the elimination strategy, Bangladesh also declared and celebrated the formal launch of global strategy. Bangladesh also declared and celebrated the formal launch of global strategy. অর্থাৎ এলিমিনেশন অফ সার্ভাইকাল ক্যান্সারের জন্য হু অফিসিয়ালি একটা এলিমিনেশন স্ট্র্যাটেজি সেট করেছে এবং বাংলাদেশ সেটাকে ডিক্লেয়ার এবং সেলিব্রেট করেছে। অর্থাৎ বাংলাদেশও এই স্ট্র্যাটেজিটাকে ফুলফিল করার জন্য একইভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, ভিশন হচ্ছে এ ওয়ার্ল্ড উইদাউট সার্ভাইকাল ক্যান্সার এবং গোল হচ্ছে বিলো 4 কেসেস অফ সার্ভাইকাল ক্যান্সার ইন লাখ উমেন পার ইয়ার। 1 লাখ উমেনে 4টারও কম সার্ভাইকাল ক্যান্সারের কেস থাকবে, এটা হচ্ছে গোল। 2030-এর মধ্যে টার্গেটটা ফিল আপ করতে হবে। টার্গেট হচ্ছে তিনটা: 90% ফুললি ভ্যাকসিনেটেড উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন বাই 15 ইয়ার্স অফ এজ, অথবা অর্থাৎ এখন যে স্কুল গোয়িং গার্লদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, এই টার্গেটটা হচ্ছে 2030 সালের মধ্যে 90% গার্ল উইদিন 15 ইয়ার্স অফ এজ ফুললি ভ্যাকসিনেটেড হবে। আর 70% অফ ওমেন উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ক্রিনড। স্ক্রিনিং এর টার্গেটটা কি? এটা হচ্ছে 35 and 45 ইয়ার্স অফ এজ অ্যান্ড অল ম্যানেজড অ্যাপ্রোপ্রিয়েটলি। অর্থাৎ 75% অফ দ্য ওমেনকে 35 থেকে 40 ইয়ার্স অফ এজ এর মধ্যে, 45 ইয়ার্স অফ এজে অ্যাটলিস্ট 2বার স্ক্রিনিং করতে হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ক্রিনিং দিয়ে। এটা হচ্ছে যে স্ক্রিনিং এর জন্য টার্গেট সেট করা। এবং 90% অফ ওমেন আইডেন্টিফাইড উইথ সার্ভাইকাল ডিজিজ রিসিভ ট্রিটমেন্ট ফর প্রি ক্যান্সারাস লেশন অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার। অথবা ক্যান্সার এবং প্রি ক্যান্সারাস লেশনের যেসব পেশেন্ট আছে তাদের 90% ওমেনদের ট্রিটমেন্ট নিশ্চিত করা, এটা হচ্ছে গোল। এই টপিকসটা যদিও পরীক্ষায় এখন পর্যন্ত আসে নাই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে বারংবার জিজ্ঞেস করা হয় পরীক্ষার ভাইভাতে। সুতরাং এটা যদি সোশ্যাল ইস্যুতে কোনো একটা কোশ্চেন চলে আসে, যেমন সোশ্যাল অবস্টেটিক্সে কিছু কোশ্চেন আসে এবং দেখা যাচ্ছে যে এখন ক্যান্সার স্ক্রিনিং থেকে আপনাদের কিন্তু একটু ইলাবোরেট কোশ্চেন যেমন ইম্পর্টেন্স দিয়ে আসছে, অঙ্কের মতো কোশ্চেন কম আসে। সুতরাং এই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা একটু আমি এই জন্য শুরুতে দিলাম যাতে সবাই শুরুতে শুনলেও একটু আপনারা যদি কিছু চলে আসে পরীক্ষায় লিখতে পারেন। টু ক্রাইটেরিয়া ফর স্ক্রিনিং মোটামুটি আপনাদের সবাই জানা যে ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম থাকবে, ল্যাটেন্ট অর অ্যাসিম্পটোমেটিক স্টেট, early asymptomatic condition acceptable to all population, natural history of the disease cycle should be completely understood, agreed policy on which to screen, cost effective এবং continuous process test finding থাকবে। অর্থাৎ পজিটিভ টেস্ট should be followed by further diagnostic investigations। সুতরাং এগুলি ক্রাইটেরিয়া যখন একটা পেশেন্টের থাকবে, সেক্ষেত্রে কিন্তু যখন একটা ডিজিজের থাকবে সেই ডিজিজটাকে নিয়ে স্ক্রিনিং করা যাবে। ঠিক আছে, পেশেন্ট অ্যান্ড ডিজিজ দুটোই।
সুতরাং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এ আমরা যখন যাব, দেখেন সার্ভাইকাল ক্যান্সার একটা ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম। রিকগনাইজেবল ল্যাটেন্ট এবং আর্লি অ্যাসিম্পটোমেটিক স্টেট আছে, এবং ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ, এটা অর্থ হলো যে CIN1, CIN2, প্রি ম্যালিগনেন্ট লেশন, তারপর হচ্ছে আর্লি অ্যাসিম্পটোমেটিক ফেজ, এগুলি সব ওয়েল আন্ডারস্টুড। অর্থাৎ এটা নিয়ে রিসার্চ করা হয়েছে এবং এটা ওয়েল নোন নোন থাকতে হবে। তাহলে এই জন্য সার্ভাইকাল ক্যান্সারটা স্ক্রিনিং এর জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিজিজ। আচ্ছা, এক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না আপু। CIN1, 2, 3, CIS যেহেতু আপনাদের পরীক্ষা, এগুলো আমি লিখে দিলাম। এগুলি পরবর্তীতে যখন একটা স্ক্রিনিং এর চ্যাপ্টার পড়বেন, এগুলি আপনারা চোখ বুলিয়ে যাতে নিতে পারেন, আপনাদের যাতে আর বইয়ের ভিতরে ঢুকতে না হয়। হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন যে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ সাইকেল, যেটা ডেভেলপমেন্ট অফ দ্য ক্যান্সার এন্ড প্রি ক্যান্সারাস লেশনটা কিভাবে হচ্ছে। আমাদের একটা কোশ্চেন এসেছিল যে সার্ভাইকেল ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর, প্রথম কোশ্চেনটা আমার মনে আছে। তারপরেই ছিল যে যেসব রিস্ক ফ্যাক্টর দিয়ে ক্যান্সারটা হয়েছে, সেই সব রিস্ক ফ্যাক্টরের কেন হচ্ছে, মানে কেন আমরা যেমন ভাইবাতে বলি না যে কেন হয়, ব্যাপারটা হচ্ছে প্যাথোজেনেসিসটা কিন্তু এসেছিল। হ্যাঁ, প্যাথোলজিটা, প্যাথোজেনেসিসটা। তাহলে ফোর মেজর স্টেপস, যেটা ইনফেকশন অফ মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম অফ দ্য ট্রান্সফরমেশন জোন, viral persistence rather than clearance, progression of persistently infected epithelium to cervical precancer and invasion। চারটা মেজর স্টেপে ক্যান্সার হয়। সুতরাং ক্যান্সার হওয়ার আগ পর্যন্ত যে স্টেপগুলা, সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব, তাই না? Metaplastic epithelium of the transformation zone টা কি? Metaplasia of the transformation zone is one of the differentiated cell type to another differentiated cell type, either due to normal maturation process or due to abnormal stimulus। সুতরাং মেটাপ্লেশিয়াটা হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে ডিফারেন্সিয়েট করে যাওয়া। ঠিক আছে। কেন এটা হচ্ছে? ইস্ট্রোজেন সার্জের জন্য ডিউরিং পিউবার্টি অথবা ফার্স্ট প্রেগনেন্সি, ectopion establishment of lactobacilli as a part of normal vaginal flora, তাই না? তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে pH <4, ড্যামেজ টু দ্য ইভার্টেড কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ ইক্টোপিয়নের কারণে যখন কলামনার এপিথেলিয়ামটা ল্যাকটিক অ্যাসিডিক এনভায়রনমেন্টে এক্সপোজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ড্যামেজড হয়ে যায়। ড্যামেজড হয়ে গেলে প্রলিফারেশন হয় স্ট্রোমাল রিজার্ভ সেল আন্ডারলাইন কলামনার এপিথেলিয়াম। তখনই হচ্ছে কলামনার এপিথেলিয়ামটা ইম্যাচিওর আনডিফারেন্সিয়েটেড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মেটাপ্লাস্টিক এপিথেলিয়ামে কনভার্ট করে। সুতরাং এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কলামনার এপিথেলিয়ামটা রিপ্লেসড হয়ে যাচ্ছে ইম্যাচিউর আনডিফারেন্সিয়েটেড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এন্ড মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম দিয়ে। ঠিক আছে। সুতরাং দেখেন এটা হচ্ছে আর্লি স্কোয়ামাস মেটাপ্লেসিয়া ক্যান এক্সটেন্ড অ্যাজ মাচ অ্যাজ 10 mm above the new scomo-columnar junction. The immature metaplastic cells are highly phagocytic and squamous metaplasia is a permanent process. Very important line, squamous metaplasia is a permanent process. হ্যাঁ। এখানে ট্রান্সফরমেশন জোনের একটা ছবি দিয়েছি আপু, এটা তো আপনারা সবাই জানেন যে নিউ এবং অরিজিন অ্যান্ড ওল্ড স্কোমো-কলামনার জাংশনের মধ্যে যে এরিয়াটা, সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন জোন। ট্রান্সফরমেশন জোন নিয়ে আগেও বা আমি আগের ক্লাসটাতেও বলেছি, এটাতেও বলছি যে ট্রান্সফরমেশন জোন 1, 2, 3 এটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ম্যানেজমেন্ট পারপাসে ইম্পর্টেন্ট এবং কল্পোস্কোপিক ভিজুয়ালাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ট্রান্সফরমেশন জোন 1 মানে ফুললি ভিজিবল with new scomo-columnar junction on the ectocervix. Transformation zone 2, partial or totally endocervical, but new scomo-columnar junction is fully visible, usually in the distal millimeter of the endocervical canal. এটা হচ্ছে যে প্রথমটা ফুললি ভিজিবল, নিউ স্কোমো-কলামনার জাংশন আপনি দেখতে পারবেন, সেকেন্ডটা তো স্কোমো-কলামনার জাংশন দেখতে পারবেন, কিন্তু ট্রান্সফরমেশন জোনটা হচ্ছে যে আইদার পার্শিয়াল ও টোটালি একটু এন্ডোসার্ভিক্সের দিকে চলে যাবে। আর ট্রান্সফরমেশন জোন 3 যেটা, সেটা হচ্ছে পার্শিয়াল এর কমপ্লিটলি এন্ডোসার্ভাইকাল, এটাকে আমরা দেখতে পারবো না। নিউ স্কোমো-কলামনার জাংশনও ফুল ভিজিবল হবে না, অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি কল্পোস্কোপি করেন, অবশ্যই সেটা আনস্যাটিসফ্যাক্টরি কল্পোস্কোপি হবে। ঠিক আছে, এটা সাধারণত পোস্ট মেনোপজাল ওমেনে ধর পার্শিয়ালি কমপ্লিটলি এন্ডোসার্ভিক্সে চলে যায় যখন স্ট্রোজেন থাকে না, আবার নিউ স্কোমো-কলামনার জাংশনটা ভিজুয়ালাইজড হয় না। এটা আপনাদের পরীক্ষায় এসেছে, আমি এক্সাম রিলেটেড কোশ্চেন গুলো একটু আলোচনা করে যাব, কারণ আপনাদের একটু তাহলে এটা রিক্যাপিচুলেশন হবে। হয়তোবা অনেকে পড়েই ফেলেছেন, হয়তোবা অনেকে ভেবেছেন পড়বেন, দেখা হয় নাই, সেজন্য আমি এটা যে কোশ্চেন গুলো পরীক্ষায় এসেছে সেগুলি আমি
টপিকস এর সাথে সাথে বলে দেবো। দ্য ট্রান্সফরমেশন জোন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া টু অ্যাসেস ডিউরিং কলপোস্কোপি বিকজ ইটস হোয়ার মোস্ট সার্ভাইকাল প্রি ক্যান্সারাস লেশন অ্যান্ড ক্যান্সার অরিজিনেট। সুতরাং ট্রান্সফরমেশন জোনের ইম্পর্টেন্সটাই হচ্ছে যে এটা এমন একটা জোন যেখানে আমরা ক্যান্সারটাকে ইভালুয়েট করব, যেটার উপর ডিপেন্ড করে আমরা ক্যান্সারটাকে ট্রিটমেন্ট করব। সুতরাং ট্রান্সফরমেশন জোন হচ্ছে মোস্ট সার্ভাইকাল প্রি ক্যান্সার অ্যান্ড লিশন অ্যান্ড ক্যান্সার অরিজিনেট করবে লিশনটা থেকে। অরিজিন অফ সার্ভাইকাল অ্যাবনর্মালিটি, এটা ইম্পর্টেন্সটা কি দেখেন, এখানে আপনি সরাসরি বলতে পারেন ইম্পর্টেন্স অফ ট্রান্সফরমেশন জোন দিয়ে এটা লিখে দিতে পারেন। দ্য এরিয়া ইজ পার্টিকুলারলি susceptible to human papilloma virus infection and subsequent development of cervical interepithelial neoplasia and cancerous lesion. তারপর হচ্ছে টার্গেট ফর কলপোস্কোপিক এক্সামিনেশন। কলপোস্কোপি এইমস টু ভিজুয়ালাইজ দ্য এন্টায়ার ট্রান্সফরমেশন জোন টু ডিটেক্ট এনি অ্যাবনর্মাল চেঞ্জেস। হ্যাঁ, আপনারা কলপোস্কোপিতে আমরা কি দেখি, ট্রান্সফরমেশন জোনটাকেই তো দেখি। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক্সকিউজ মি। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লেশন, দিস হেল্পস টু ডিটারমাইন দ্য এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ এনি লেশন, গাইডিং ডিসিশন অ্যাবাউট ফার্দার ইনভেস্টিগেশনস লাইক বায়োপসিস অর ট্রিটমেন্ট। তাহলে এটা হচ্ছে লেশন অ্যাসেসমেন্ট করবেন আপনি কোথায়, ট্রান্সফরমেশন জোনে যেয়ে। তাহলে ট্রান্সফরমেশন জোনটা হচ্ছে একটা হচ্ছে সাইট অফ অরিজিন অফ ক্যান্সার অ্যান্ড প্রিক্যান্সারাস লেশন। এটা হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল চেঞ্জ আছে কিনা এটা কলপোস্কোপিক ইভালুয়েশনের জন্য ইম্পর্টেন্ট, এবং অ্যাসেসমেন্ট অফ দ্য লেশন, এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ লেশন দেখার জন্য ইম্পর্টেন্ট, এবং ট্রিটমেন্ট ডিসিশনটাকে গাইড করার জন্য ইম্পর্টেন্ট। এই জোনটাতে যেই আপনি সাইজ, লোকেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেশন দেখবেন, এবং হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশনটাকে সিলেক্ট করবেন, যেমন এটা কি অ্যাবলেশন অর এক্সিশন। ঠিক আছে, তারপর হচ্ছে মনিটরিং অফ দ্য ট্রিটমেন্ট। আপনি একটা ট্রিটমেন্ট দিয়ে এসেছেন, ট্রান্সফরমেশন জেন দেখে ট্রিটমেন্টটাকে মনিটরিং করবেন, যেটা কি আবার রিকার করছে, আউটকামটা কি, এটা কি আবার রিকার করছে নাকি কমপ্লিট সাকসেসফুল ট্রিটমেন্ট হলে, এটা ডিপেন্ড করবে ট্রান্সফরমেশন জোন মন দিয়ে জোনে লেশনটাকে মনিটরিং এর মাধ্যমে। সুতরাং মনিটরিং অফ দ্য ইফেক্টিভ ট্রিটমেন্ট কি বলেছে, রেগুলার ফলো আপ colposcopies effect, particularly in the transformation zone, are essential to ensure that the treatment has been successful and that no recurrence of the lesion occurs. এগুলো আপনারা হচ্ছে পড়ে জাস্ট এই হেডলাইন গুলো মনে রেখে নিজের থেকে লিখবেন আপু, এগুলো আপনাদের ভুলে যাওয়ার কোনো কারণ নাই, কিন্তু জাস্ট একটু গুছিয়ে রাখা। হ্যাঁ, ইন মানে ইন এ নাটশেল যেটা বলতে হয় যে দ্য ট্রান্সফরমেশন জোন ইন দ্য ফোকাল পয়েন্ট অফ কলপোস্কোপি ইজ দ্য thorough understanding of its anatomy and the changes that occur within is essential for effective cervical cancer screening and management. এটা আপনারা জাস্ট আমি লিখেছি কিছু কথা। অনেক সময় আছে না যে অনেকগুলো লাইন পড়লেন কিন্তু দুটো একটা লাইন আপনাদের মাথায় থাকলো, সো এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু কথা পেলাম ইন্টারনেটে আপনাদের জন্য, আমি এটা একটু কপি পেস্ট করে রেখেছি। আপনারা লেখার সময় দেখবেন এগুলি যদি রিডিং ও করে রাখেন এগুলি থেকে আনসার করতে পারবেন। একটু জাস্ট 1-2 মিনিট রিডিং এর পড়ার অভাবে দেখবেন যে এই কোশ্চেন গুলো আনসার করতে গেলে আপনাদের কিছু মনে আসছে না, খালি একটু রিডিং করবেন জাস্ট লাইক পেপার। এটা আপনাদের পরীক্ষায় এসেছে, এটা আপনাদের পরীক্ষায় একবার এসেছে, ইম্পর্টেন্স অফ দ্য ট্রান্সফরমেশন জোন এবং কলপোস্কোপি। কলপোস্কোপিতে ট্রান্সফরমেশন জোনের ইম্পর্টেন্সটা কি, সুতরাং ট্রান্সফরমেশন জন্য একটু ছবি আপু, এগুলি আর এখন এত দেখানোর সময় নেই, বলার সময় নেই, আপনাদের পরীক্ষা যেহেতু চলে এসেছে কাছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা। তারপরে ভাইরাল পারসিস্টেন্স রেদার দেন ক্লিয়ারেন্স, এটা হচ্ছে ইনফেকশন হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, সেটা যদি পারসিস্ট করে যায় তাহলেই তো এই মেটাপ্লেসিয়াটা, তখন সেই মেটাপ্লেসিয়া এপিথেলিয়ামটাকে ইনফেক্ট করে। ইনফেক্ট করলে সেটা যদি পারসিস্টেন্ট ইনফেকশন হয় তবে এটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনে হয়। তাহলে এটা হচ্ছে কেন ভাইরাসটা পারসিস্টেন্স করে রেদার দেন ক্লিয়ারেন্স, খুব ইম্পর্টেন্ট। ইস্টাবলিশড কোফ্যাক্টর কিছু থাকে, যেমন স্মোকিং, এইচআইভি ইনফেকশন, এগুলি তো কিছু কোফ্যাক্টর থাকেই, এবং হচ্ছে আর্লি এজ অফ ম্যারেজ, এগুলি কিছু কিছু কথা তো আমরা জানি। তারপর হচ্ছে ইউজ অফ টোবাকো, মাল্টিপ্যারিটি, এজ এট ফার্স্ট ফুল টার্ম প্রেগনেন্সি, ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ, ইমিউনোসাপ্রেশনস, এগুলো। হ্যাঁ, এই বাম দিকের যে রোটা এটা খুব ইম্পর্টেন্ট, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন দিয়ে যদি কোনো কোশ্চেন আপনাদের আসে যে প্যাথোজেনেসিসটা কি বা কিভাবে আসলে ন্যাচারাল হিস্ট্রিটা কি রকম, কিভাবে ইনফেকশনটা হয় আসলে, সেটা একটু বললেন যে আর্লি এজ অফ ম্যারেজ, এগুলি কারণে যখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হলো সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে
এটা অ্যাকিউরেট করে হওয়ার পরে দেখা যাচ্ছে যে 90% কিন্তু স্পন্টেনিয়াস কিওর। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, 90% কিন্তু কিওর হয়ে যায়। কিওর হয়ে যাওয়ার পর যে 10%টা থাকে এটার মধ্যে আবার 80% স্পন্টেনিয়াস ক্লিয়ার হয়ে যায়। তাহলে 90% স্পন্টেনিয়াস কিওর হয়ে যায়। তারপর হচ্ছে যে হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে 10% যে সার্ভাইকাল ইন্টারপিথিয়াল নিউপ্লাসিয়া করে, সেটার মধ্যে আবার 80% কিন্তু রিগ্রেশন হয়ে যায়, মানে ভালো হয়ে যায়। আর যে 20% থাকে সেটা থেকে আপনার হচ্ছে যে মেইনলি ওই 10%-এর মধ্যে যে 20% থাকে সেটা থেকে মেইনলি ক্যান্সার বা প্রি ক্যান্সারাস লেশন হয়। সুতরাং এটার জন্যই আপনাদের ইম্পর্টেন্স হচ্ছে স্ক্রিনিং এবং আর্লি ট্রিটমেন্ট এবং গুড প্রগনোসিস। মানে এটার জন্যই আমাদের এত স্ক্রিনিং টেকনিক, মানে স্ক্রিনিং এর টেকনিকগুলো অ্যাপ্লাই করা, তারপর আর্লি আইডেন্টিফাই করা। ক্যান্সার হয় খুবই কম, সুতরাং কম মানে ক্যান্সার হয় যেহেতু, সেজন্য এই জন্যই আমরা এই ট্রান্সফারশন জোনটাকে স্ক্রিনিং এর আওতায় এনে মনিটর করব, তাই না? এখন হচ্ছে যে তাহলে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে 90% ইনফেকশনই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, যা 90% ইনফেকশনই স্পন্টেনিয়াস কিউর হয়ে যায়, 10% ইনফেকশন কজেস সার্ভাইকাল ইন্টারপ্যাথিয়াল নিউপ্লাসিয়া। এর মধ্যে 80% হচ্ছে স্পন্টেনিয়াস রিগ্রেশন হয়ে যায়, ক্লিয়ারেন্স তো না, স্পন্টেনিয়াস রিগ্রেশন হয়ে যায়, কিন্তু 20% পারসিস্ট করে যায়। এই 20% হচ্ছে CIN1, CIN2, CIN3 এরকম করে পরবর্তীতে প্রি ক্যান্সারাস লেশনে হয়ে যায়। এমনও দেখা যায় যে একটা পেশেন্ট এই তিন ধরনের লেশনই মানে পারসিস্ট করে যাচ্ছে, CIN1, 2, 3 সবই আছে একটা পেশেন্টের সার্ভিসে। সুতরাং হচ্ছে যে একটা থেকে যে আরেকটা হয় ব্যাপারটা তা না, একদম মানে কি বলে এটাকে, যে একসাথেও তিনটা লেশন থাকতে পারে। সুতরাং এই জন্যই এই লেশন গুলোকে আইডেন্টিফাই করাই হচ্ছে স্ক্রিনিং এর উদ্দেশ্য। ঠিক আছে, যাতে এটাকে আইডেন্টিফাই করলে এটা পরবর্তীতে ক্যান্সারে না যায় এবং এটাকে আর্লি ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করতে পারি। সেক্ষেত্রে ক্যান্সারটাকে প্রিভেন্ট করা, মর্টালিটি এবং মরবিডিটি ফ্রম সার্ভাইকাল ক্যান্সারটাকে রিডিউস করা, রিডিউস মর্টালিটি ইনসিডেন্স এন্ড মর্টালিটি ফর্মস অফ সার্ভাইকাল ক্যান্সার। সুতরাং এটা হচ্ছে যে স্ক্রিনিং এর জন্য ইম্পর্টেন্ট একটা কিছু কিছু কথা। আর কিছু ফ্যাক্টর তো হচ্ছে রিপ্রোডাক্টিভ ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল, লাইফস্টাইল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এগুলোই হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার রিলেটেড রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, এটা আর এখানে বলবো না, ইম্পর্টেন্ট গুলো বলি। এরপর হচ্ছে রিগ্রেশন, পারসিস্টেন্স অ্যান্ড প্রোগ্রেশন। ওই যে 20% লেশন থাকলো, এর মধ্যে তো 80%ই রিগ্রেশন হয়ে যায়, তাই না? এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং কোন অবস্থা থেকে রিগ্রেস করে, কোন অবস্থা থেকে প্রোগ্রেস করে, এটা একটু ইম্পর্টেন্ট আপু, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই চার্টটা আপনারা পড়ে রাখবেন। যেমন CIN1 মাত্র 1% ক্যান্সার করে, লেস দেন 1%। হ্যাঁ, মাত্র 1%, লেস দেন 1%। CIN2 1 to 5%, CIN3টা হচ্ছে 12%। সুতরাং CIN3 12%, এতে মাথায় রাখবেন অন্তত। আর কিছু মনে না থাকলেও প্রোগ্রেশন টু ইনভেসিভ ক্যান্সার কোনটা কত পার্সেন্ট প্রোগ্রেস করে, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা অস্পিতে কোনো কাউন্সিলিং এও আসতে পারে, কোনো স্ট্যাটিকেও আসতে পারে। এবং প্রোগ্রেশন টু ইনভেসিভ ক্যান্সারটা অন্তত আলাদা করে মনে রাখবেন, হ্যাঁ। আবার রিগ্রেশনটা হচ্ছে CIN1টাই বেশি রিগ্রেস করে, 57%। তো CIN1টা বেশি মনে রাখবে না, হ্যাঁ? এটা আপনার ইম্পর্টেন্ট, পুরোটাই মনে রাখতে হবে, কিন্তু স্পেসিফিক যে আপনার ক্যান্সার কতটুকু কতটুকু থেকে কোন CIN1, 2, 3 থেকে কতটুকু পরিমাণে ক্যান্সার হয়, মানে প্রোগ্রেশন করে ক্যান্সারে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে লো গ্রেড হাই গ্রেড, এটা হচ্ছে যে হাই গ্রেড লেশন থেকে লো গ্রেডে ফিরে আসতে পারে, লো গ্রেড লেশন থেকে হাই গ্রেডে যেতে পারে। এটা একটু বোঝানোর জন্য, CIN1 থেকে CIN2 হতে পারে, CIN2 থেকে CIN3 হতে পারে। CIN3 থেকে যখন ক্যান্সার হয় সে কিন্তু আর ফেরত আসবে না, সে সার্ভাইকাল ক্যান্সার হয়েই গেল, সুতরাং প্রি ম্যালিগনেন্টে ফেরত আসার কোনো চান্স নাই। সুতরাং CIN হাই গ্রেড লেশন মাস্ট বি ট্রিটেড। এখানে কিছু কিছু প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস গুলো একটু লিখেছি যে আপনার মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কি পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কয়েলোসাইটটা। কয়েলোসাইট হচ্ছে সেল নিউক্লিয়াস সারাউন্ডেড বাই অ্যান ইরেগুলারলি শেপড অ্যান্ড শার্পলি পাঞ্চড আউট হ্যালো, এটাকে বলা হয় কয়েলোসাইট। কয়েলোসাইটটা খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে অনেক সময়। তো কয়েলোসাইটটা একটু পড়ে রাখবেন, বেশি ইম্পর্টেন্ট। আর নর্মালি তো আপনারা জানেনই লো গ্রেড হাই গ্রেড লেশনে কি হবে, তাই না? একটা হেমোফিলিক এবং ইউসিন স্টেনে যদি হেমাটোক্সিলিন এন্ড ইউসিন স্টেনে যদি করা হয় তাহলে কি হবে। এটা হচ্ছে যে লো গ্রেডে লো নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও হবে, হাই গ্রেডে হাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও হবে। এটা একটু মনে রাখবেন, হাই গ্রেডে হাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও, লো গ্রেডে লো নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও। এটা একটা গেল। আর পোলারিটি লস হয়ে যাবে হাই গ্রেডে,
এগুলি মোটামুটি আহ, একটু জাস্ট টাচে থাকা, এগুলি খুব একটা আসবে না। আর এটা হচ্ছে কয়েলোসাইটটার একটা ছবি দিয়েছি, দেখেন অ্যারো মার্ক করা, যে হ্যালো যেটা পেরিনিউক্লিয়ার হ্যালোটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিন্তু সাবেরা ম্যাডাম আমাদেরকে মোটামুটি যখন ক্লাস করান তখন কিন্তু প্যাথোলজি গুলো টাচ করে যান, যদিও পরবর্তীতে আমরা এটাকে গুরুত্ব দেই না, কিন্তু এগুলি একটু জানা থাকতে হবে আপু। এগুলি জানা না থাকলে পরবর্তীতে হঠাৎ একটু মানে নিজের মধ্যে জানা থাকলেন ব্যাপারটা এরকম। এখন দেখেন আদার ক্রাইটেরিয়া, রিকগনাইজেবল টেস্ট ফর আর্লি অ্যাসিম্পটোমেটিক কন্ডিশন। আমাদের রিকগনাইজেবল টেস্ট থাকতে হবে আর্লি অ্যাসিম্পটোমেটিক কন্ডিশনের জন্য, একসেপ্টেবল টু অল পপুলেশন, মানে কস্ট এফেক্টিভ হতে হবে। কন্টিনিউয়াস প্রসেস, পজিটিভ টেস্ট শুড বি ফলোড বাই ফার্দার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন এবং এগ্রিড পলিসি, মানে এটা গভর্নমেন্ট থেকে এগ্রিড একটা পলিসি বা আম, এটা যেন অ্যাফোর্ডেবল হয় সবার জন্য, এরকম একটা টেস্টকে স্ক্রিনিং টেস্ট হিসেবে সিলেক্ট করতে হবে। এখন আসে মেইনলি স্ক্রিনিং টেস্টে। স্ক্রিনিং টেস্ট হচ্ছে আমাদের মেইন স্ক্রিনিং টেস্ট আমরা যেটা করি সেটা তো ভায়া চারটে স্ক্রিনিং টেস্ট আছে। এটা হচ্ছে প্যাপস, ভায়া, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্টিং এন্ড কলপোস্কোপি। প্যাপস, ভায়া, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট এবং কলপোস্কোপি, এই যে চারটা লাইন ম্যাডাম আমাদেরকে, শ্রদ্ধেয় সাবেরা ম্যাডাম আমাদেরকে দিয়েছেন, এই চারটা লাইন অবশ্যই খুব ভালো মতো মুখস্থ করে রেখে দেবেন আপু। ধরেন আপনাদের একটা প্যাপস নিয়ে আসলো, ঠিক আছে, লিকুইড বেস সাইটোলজি নিয়ে আসলো, আপনারা ইন্ট্রোডাকশন খুঁজে পাচ্ছেন না, তখন এই লাইনটা লিখলেও কিন্তু ভুল হবে না। ডিটেকশন অফ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক চেঞ্জেস বাই মাইক্রোস্কোপি অন প্যাপিনিকুলার স্টেম সেল অবটেন্ড বাই সার্ভাইকেল স্ক্র্যাপিং, এটা হচ্ছে প্যাপসিসমের মানে সাইটোলজিক্যাল এক্সামিনেশন যেটা। তারপরে হচ্ছে যে আপনার ভায়া ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স আফটার অ্যাপ্লিকেশন অফ 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড টু সি দ্য কালার চেঞ্জ। খুবই সোজা সোজা কিছু কথা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্টিং খুবই বার্নিং ইস্যু, কোশ্চেন আসছে পরীক্ষায় এবং ভবিষ্যতে আরো আসবে, এটা না আসার কোনো কারণই নাই। সুতরাং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্ট হচ্ছে মলিকুলার টেকনিক এক্সামিনিং এক্সফোলিয়েটেড সেলস অ্যাসোসিয়েটেড উইথ কার্সিনোজেনেসিস বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। কল্পোস্কোপি যেটা, সেটা হচ্ছে সবসময় কল্পোস্কোপি কিন্তু আসলে একটা প্রাইমারি স্ক্রিনিং টেস্ট হিসেবে কখনোই আসে না। কল্পোস্কোপিটা হচ্ছে সেকেন্ড লাইন টেস্ট ইন হুইচ abnormal new vessels are detected and directly visualized as pattern of mosaicism and punctation. সুতরাং স্ক্রিনিং টেস্ট চারটা নিয়েই আমরা আজকে মেইনলি কথা বলবো। সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট নিয়ে বারংবার কোশ্চেন আসে, এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট নিয়ে এমসিপি এসে আসবে, এফসিপি এসে আসবে। যদি রিটেনে কোনো সময় একটা কোশ্চেন কমও দেয়, আপনাদেরকে ভাইভাতে মাস্ট জিজ্ঞেস করবে অনেকে, মানে ভাইবা যদি যদি এখন ভাইবাটা তারপরেও হচ্ছে যে যাদের যে পরীক্ষাগুলোতে ভাইবা সিস্টেম আছে অবশ্যই জিজ্ঞেস করবে। অস্পিতে আসবে। এই সব ধরনের কোশ্চেন এর জন্য স্ক্রিনিং এর চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, সব সময় স্ক্রিনিং এর জন্য একটা দিন আলাদা করে পড়তে হয়, কারণ স্ক্রিনিং যদি আপনাদের অঙ্কের মতো মনে না থাকে তখন স্ক্রিনিং নিয়ে লেখাটা সো টাফ এবং নাম্বার আসে না। স্ক্রিনিং নিয়ে আপনি যে একটু মানে বানানোর মতো কোশ্চেন আসলে লাকি এনাফ, কিন্তু বানানোর মতো কোশ্চেন না আসলে কিন্তু নাম্বার আসে না, ঠিক আছে। ভায়া টেস্ট, ভায়া টেস্ট নিয়ে আমাদের আসলে কারোই কোনো কনফিউশন নাই। ভিজুয়াল ইন্সপেকশন অফ, আচ্ছা আপু এগুলো হচ্ছে যে আপনারা একটু শুনলে, যারা শুনছেন আলহামদুলিল্লাহ শুনলে, আমি মনে করি যে একটু হলেও আপনাদের এটা মেমোরাইজেশন হবে, বা একটা মানে একটা সাম আপ করতে পারবেন আপনারা পরীক্ষার আগে। ধরেন আমার লেকচারটা একটু দেখলেন, আপনারা একটু সাথে হয়তো বা কেউ পড়ছেন, আজকের দিনটাকে ফিক্স করে রাখছেন, হয়তো স্ক্রিনিং পড়ছেন বা স্ক্রিনিং পড়বেন, হাফ ডে অন্তত পড়বেন, তারা কিন্তু এটা শুনলে আপনাদের জন্য উপকার হবে। হ্যাঁ, আমি কিছু এই জন্য বাদ দিয়ে বলছি না, কারণ ভাইয়া হয়তো বা সবাই জানেন, মনে হবে এটা কি শুনবো, কিন্তু শুনে রাখেন আপু, কোনো কিছু শুনলে কোনো লস নাই। visual inspection of cervix after application of 3 to 5% acetic acid to see the color change in see the color change. ভায়া কিভাবে কাজ করে? dissolved mucus, coagulation of protein, increased nucleocytoplasmic ratio of proliferating cells, increased nuclear density, chromosomal aneuploidy, cells become opaque due to increasing quantity of DNA protein, white discoloration of group of dysplastic cells. ভাইয়ার অ্যাডভান্টেজটা একদম ঠোঁটো মুখস্থ করে রেখে দিবেন, কারণ ভাইয়ার এই মেকানিজমটা না আসলেও অ্যাডভান্টেজ কিন্তু অনেক কোশ্চেনে হয়তো বা আপনাকে দিয়ে দিতে পারে, কারণ ভাইয়া তো আমাদের দেশে আসলে এস্টাবলিশড একটা স্ক্রিনিং প্রোগ্রাম বিভিন্ন উপজেলা লেভেল এবং জেলা লেভেলে
ভায়া টেস্ট করা হয় এবং এটার কাভারেজও আমাদের এখন আপরাইজিং। সুতরাং ভায়া টেস্ট টা আপনাদের অ্যাডভান্টেজটা আমাদের জানতে হবে, কারণ আমরা ইন ফেভার অফ ভায়া কথা বলবো। আমাদের তো আর এইচপিভি ডিএনএ টেস্ট সবখানে অ্যাভেলেবল না, লিকুইড বা লিকুইড বেসড সাইটোলজি প্যাপসিসমিয়ারও আমাদের স্টাবলিশ না, কেন না সেটাও আমরা বলবো। আমার মনে আছে আমি একবার এমসিপিএস পরীক্ষা দিয়েছিলাম কোর্সে থাকতে, তখন কিন্তু ভায়া এবং প্যাপসের কম্পারিজনে একটা কোশ্চেন আসছিল যে ভায়া আমাদের দেশের জন্য একটা সুইটেবল স্ক্রিনিং টেস্ট। সেটা যখন লিখতে গিয়েছি তখন আমরা ভাইয়ের এগেনস্টে কথা বলেছি, এবং প্যাপসের জন্য আমাদের কি ড্রব্যাক আছে যেটা ম্যাডাম পড়ায় সব সময় দিয়ে দেন ম্যাডাম লেকচারে, সেইটা আমি পরীক্ষায় লিখেছিলাম। সুতরাং ভায়া যদি বাই চান্স এরকম কোশ্চেন চলে আসে যে যেখানে আপনাকে ভায়া থেকে দু একটা কথা টাচ করতে হবে, কিন্তু ভায়া আপনি রিটেনের জন্য ওভাবে পড়ে যান নাই, তখন কিন্তু এটা আপনার জন্য ডিফিকাল্ট টু আনসার। আবার পারলে হচ্ছে মোস্ট ইজি কোশ্চেন টু আনসার। সুতরাং একটু দেখার জন্য যে ভায়া যারা অনেকবার পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তো ভায়া আসলে পুনরায় নতুন করে দেখার কিছু নাই, যা কিন্তু যারা নতুন বসছেন বা বসবেন তাদের জন্য ভায়া খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ভায়া থেকে কোশ্চেন আপনাকে ধরবেই, বা অস্পিতে এমন হতে পারে ভায়া রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। সুতরাং ভায়াটা একটু আপনাকে জানতে হবে। যেমন আমরা অনকোলজির পরীক্ষা দিতে গিয়েছি, আমাকে যেমন ধরেছিল ভাইয়ের কাভারেজ কি কত, ভাইয়ের এজ কত, এজ অফ ভাইয়ার টেস্টিং। সুতরাং মানে এটা যদি আমাদের অনকোলজির পরীক্ষায়ও ধরে, সুতরাং আপনাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই লাগবে। সুতরাং রিলেটিভলি সিম্পল লো টেক অ্যাপ্রোচ, কস্ট ইফেক্টিভ, মিনিমালি রিলায়েন্ট আপন দ্য ইনফ্রাস্ট্রাকচার, নন ফিজিশিয়ান ক্যান পারফর্ম। অবশ্যই অ্যাডুকেট ট্রেনিং থাকতে হবে, নন ফিজিশিয়ান মানে যে যে কেউ করতে পারবে না, অ্যাডুকেট ট্রেনিং তাকে দিতে হবে। হ্যাঁ, আমাদের তো ওজিএসবি থেকে ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করা হয় নার্সদেরকে এনে বা ওনাদেরকে এনে, ভাইটাকে পারফর্ম একটা ট্রেনিং চলে ওনাদের, সেটাতে ওনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়, তারপরে ওনারা যে কিন্তু উপজেলা লেভেলে পারফর্ম করে। আদারওয়াইজ যে যে কোনো নন ফিজিশিয়ান করতে পারবে না। ইমিডিয়েট রেজাল্ট, এবং যখন করবেন তখনই রেজাল্ট পাবেন। ইন এ স্ক্রিন অ্যান্ড ট্রিট অ্যাপ্রোচ ভায়া ক্যান বি ইউজড অ্যাজ এ স্ক্রিনিং প্রসিডিউর। ভায়া পজিটিভ বলতে আমরা কি বুঝি? শার্প রেজড ডিস্ট্রিক্ট অ্যাসিডো হোয়াইট লেশন উইথ রেজড অর নন রেজড মার্জিন নিয়ার দিস কলামনার জাংশন উইদিন দ্য ট্রান্সফরমেশন জোন নট ফার অ্যাওয়ে ফ্রম দ্য এক্সটার্নাল লস অফ সার্ভিস। অনেকগুলো পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রতিটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা ঝরঝরা মুখস্থ করে রেখে দিতে হবে। হ্যাঁ, ভায়া পজিটিভ কখন বলবো আমরা? ভায়া নেগেটিভটা একটু জানতে হবে। নো অ্যাসিড হোয়াইট লেশন, নেবুথিয়ান সিস্ট টেকিং আপ অ্যাসিড হোয়াইটেনিং এন্ড অ্যাপিয়ারিং অ্যাজ হোয়াইটিশ একনি। এগুলো কিন্তু ম্যাডামের থ্রুতে সাবেরা ম্যাডামের বই থেকে আমি দিয়েছি, ম্যাডাম যখন পড়ান তখনও এগুলি লাইনই বলেন। স্টেক লাইক এবং ডট লাইক অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে শাইনি হোয়াইট ফ্লাফি অ্যাঙ্গুলার মার্জিন, ফেইন্ট ক্লাউডি লেশন, ব্লুইশ হোয়াইট ফেইন্ট প্যাচি lesion without definitive margin, polyp protruding through the os, taking up acetowhitening, and faint like acetowhite lesion। এ কয়টা হচ্ছে ভায়া নেগেটিভ। ভায়া নেগেটিভ এবং ভায়া পজিটিভ সম্পর্কে আপনাদের এটা অস্পির জন্য বেশি ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ভায়াটা আপনাদের জন্য রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর অ্যাডভান্টেজ অফ ভায়া হচ্ছে ভায়া কাভারেজ, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2022 পর্যন্ত ছিল 12%, এখন কত জানা। আর ভায়ার তো এজ গ্রুপটা আপনাদের জানাই আছে, ভায়াটা হচ্ছে 30 বছর থেকে স্টার্ট, মানে স্টার্ট করা হয় আপ টু 60 ইয়ার্স, এবং ভায়া কার্ডে কিন্তু 5 বছর পর পর ভায়া টেস্টের কথা লেখা আছে। হ্যাঁ, ভাইয়ার সুবিধাটা কি আপু? ভাইয়ার মানে ভাইয়ার তো সুবিধাগুলো আমরা বললাম, আর ভাইয়ার সেন্সিটিভিটি স্পেসিফিসিটি খুবই ইম্পর্টেন্ট। শুধু একটা জিনিস আপনাদেরকে আমি সেন্সিটিভিটি স্পেসিফিসিটি নতুন করে আমি লিখে আনি নাই, এটা বলার কিছু নাই, আপনারা সবাই কম বেশি জানেন। যেটা যে পড়েছেন যেখান থেকে পড়েছেন সবারটা কিন্তু একরকম হবে না। সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে, হয়তো বা ম্যাডামদের লেকচারে একরকম পাচ্ছেন, বই ম্যাডামদের বইয়ে একরকম পাচ্ছেন। সুতরাং একটা যেটা নিজেরা পড়েছেন সেটাই মনে রাখবেন। কিন্তু ভায়া নেগেটিভের ভায়া টেস্টের ক্ষেত্রে এবং প্যাসের ক্ষেত্রে দুটো অল্টারনেটিভ ভাবে মনে রাখতে হয়। আপনারা দেখেন, আপু একটু মনে রাখার জন্য ইজি করে বলি, আপনারা যখন যে কেউ যখন ভায়া টেস্ট করবে সে কিন্তু ইজিলি একটা অ্যাসিড টু হোয়াইট লেশন আইডেন্টিফাই করে ফেলে। ধরেন এই যে হয়তোবা ভায়া নেগেটিভ, কিন্তু সে বললো সে হয়তোবা দেখলো যে মানে একটা ব্লুইশ হোয়াইট লেশন, সে বলতেছে ভায়া পজিটিভ। হ্যাঁ, সবার তো ক্লিনিক্যাল, এটা তো একটা সাবজেক্টিভ টেস্ট। সুতরাং দেখা যাচ্ছে যে ফলস পজিটিভ মানে রেটটা অনেক বেশি ভাইয়া পরীক্ষায়। যখনই ফলস পজিটিভ রেট, তখনই মনে করবেন যে এটার হচ্ছে যে ভায়া পজিটিভ। ফলস পজিটিভ রেট বেশি হওয়া আমি মনে করি ভালো। এটা সেন্সিটিভিটি টা হচ্ছে বা হচ্ছে সেন্সিটিভিটির ক্ষেত্রে হচ্ছে কি নাম জানি, এই যে প্যাপসি যেমন সেন্সিটিভিটিটা পোর, কিন্তু ফলস নেগেটিভ
রেটটা হচ্ছে বেশি। সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া বলছে যে ফলস পজিটিভ রেটটা বেশি। ফলস পজিটিভ রেট যখন একটা বেশি হয়, সে তো আবার সেকেন্ড লাইন স্ক্রিনিং টেস্টে আমরা তাকে রেফার করছি। ফলস পজিটিভ হলেও কিন্তু পরবর্তী স্ক্রিনিং এ সে হয়তো আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। ফলস পজিটিভ ফলস পজিটিভ গুলোকে অন্তত অন্তত আমরা সাসপিশিয়াস পেশেন্ট গুলোকে কল্পোস্কোপিতে পাঠিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু ফলস নেগেটিভ হলে যেটা হচ্ছে, যে ফলস নেগেটিভ মানে তো সে ফার্স্ট টেস্টে এলিমিনেটেড হয়ে যাচ্ছে। ধরেন প্যাপসে ফলস নেগেটিভ রেট বেশি, সে তো বলেই দিচ্ছে নেগেটিভ, তখন সে তো আর কল্পোস্কোপি পর্যন্ত যাচ্ছে না। সুতরাং এটা মনে রাখবেন যে ভায়াতে ফলস পজিটিভ রেট বেশি। আপনারা যখন একটা সেন্টারে থাকবেন অথবা দেখবেন যে হঠাৎ নার্সরা দিদিরা ডাক দিল যে ওনার ফলস, ওনার মনে হচ্ছে যে ভায়া পজিটিভ, এবং দেখবেন যে বেশিরভাগই ফলস, মানে কল্পোস্কোপিতে দেখবেন যে অনেক কেসে কিন্তু ফলস পজিটিভ আসে। যখন দেখবেন তখন এটা একটু আপনাদেরকে বললাম যে সেন্সিটিভিটি স্পেসিফিসিটিটা মনে রাখার জন্য। হ্যাঁ, ইনভেসিভ ক্যান্সারও আপনি পেতে পারেন, ক্লিনিক্যালি ভিজিবল আলসার প্রলিফেরেটিভ অথবা আলসারেটিভ গ্রোথ রিপ্লেসিং মোস্ট অফ দ্য সার্ভিক্স। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভায়া করতে যাব, ভায়া করবো না। হ্যাঁ, আলসার প্রলিফেরেটিভ গ্রোথ আপনি ক্লিনিক্যালি দেখতে পাচ্ছেন, আলসারেটিভ গ্রোথ, তখন তো একে আপনারা ক্যান্সার হাসপাতালে রেফার করে দেবেন, তাই না? যদি দিদিরা পায় তাহলে তারা বলবে আপনারা ক্যান্সার হাসপাতালে যোগাযোগ করেন, কারণ এটা তো অ্যাপারেন্টলি হেলদি সার্ভিস আর থাকতো না। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, লুগোসাইডিন অ্যাপ্লিকেশন, ভিজুয়াল ইন্সপেকশন উইথ লুগোসাইডিন ভিলাই, যেটা এটা হচ্ছে যে অ্যাপ্লাইং দ্য সলিউশন অফ দ্য লুগোসাইডিন টু সার্ভিক্স এন্ড ভিজুয়ালি ইন্সপেক্টিং ফর ইট এনি অ্যাবনর্মালিটি। মানে এতক্ষণ আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি, এখন হচ্ছে আমরা লুগোসাইডিন দিচ্ছি জাস্ট। এটা কেন আমি লিখলাম আপু, এটা ম্যাডাম পড়িয়েছে, এবং এটার জন্য জন্য আপনার মেকানিজমটা আমরা অনেক সময় পরীক্ষা হলে ভুলে যাই। হ্যাঁ, যেটা হচ্ছে নর্মাল এরিয়া থাকবে সেটা হচ্ছে মেহগনি ব্রাউন কালার হবে, আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হবে হচ্ছে, যেটা হচ্ছে আপনার মানে লিগোসাইডিন অ্যাপ্লাই করার পরে যেটা মাস্টার্ড ইয়েলো কালার হবে সেটা হচ্ছে অ্যাবনর্মাল এরিয়া, তাহলে প্রিক্যান্সারাস লেশনের জন্য। তাহলে হচ্ছে যে প্রসিডিউরটা কি, যেমন 3 to 5% প্রথমে অ্যাসিটিক অ্যাসিড অ্যাপ্লাই করবেন, তারপর আপনারা লিগোসাইডিনটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। নর্মাল হেলদি সার্ভিক্স সেলস প্যাথোলজিটা কি দেখেন, নর্মাল হেলদি সার্ভিক্স সেলস কন্টেন গ্লাইকোজেন, গ্লাইকোজেন থাকে, সেজন্য তারা আয়োডিনের সাথে রিয়াক্ট করে একটা হচ্ছে মেহগনি ব্রাউন কালার প্রডিউস করে। আর হচ্ছে যে যেটা হচ্ছে যে প্রিক্যান্সারাস সেল, তাদের হচ্ছে গ্লাইকোজেনটা কম থাকে, এবং তারা লেস ইন্টেন্সলি এটাকে লিকোসাইডিনকে নিতে পারে, এবং অ্যাপিয়ারিং অ্যাজ দ্য মাস্টার্ড ইয়েলো কালার অথবা হোয়াইট অথবা ইয়েলো প্যাচেস বলেছে আর কি, যেটা বইয়ে বইয়ে আমরা পড়ি মাস্টার্ড ইয়েলো কালার। ঠিক আছে। প্যাপ শিডিউল আপনাদের যদি আসে যে সাইটোলজিক্যাল স্ক্রিনিং এর শিডিউল নিয়ে কথা বলতে, এরকম একটা কোশ্চেন আমি দেখেছিলাম, সেটার জন্য আমি এটা লিখেছি। দেখেন এরকম একটা কোশ্চেন আপনাদের এসেছে, ওমেন্স এজ 21 থেকে 29, প্যাপ টেস্ট আর রিকমেন্ডেড এভরি 3 ইয়ার্স। হ্যাঁ, ওমেন এজড 30 থেকে 65, প্যাপ টেস্ট ক্যান বি ডান এভরি 3 ইয়ার্স অর এভরি 5 ইয়ার্স উইথ বোথ এ প্যাপ টেস্ট অ্যান্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাথে প্যাচ টেস্ট করা হয় তাহলে 5 ইয়ার্স ইন্টারভেল, মানে ইন্টারভেল স্ক্রিনিং ইন্টারভেলটা বেড়ে যায়। হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টের সাথে যদি প্যাচটাকে কো টেস্টিং যেটা বলা হয়। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার যদি রিফ্লেক্স টেস্টিং ও করা হয়, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট করলেন, তারপরে পজিটিভ আসলে আপনারা প্যাচ করছেন, যেটাকে বলে রিফ্লেক্স টেস্টিং। কো টেস্টিং এবং রিফ্লেক্স টেস্টিং সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেই। ধরেন যে যেটা হচ্ছে যে কো টেস্টিংটা কি, দুটো একসাথে আপনি করবেন। এইচপিভি টেস্টিং এ করছেন, সাথে লিকুইড বেস সাইটোলজি করে ফেলছেন। আর যদি আপনার রিফ্লেক্স টেস্টিং হলো এইচপিভি টেস্ট পজিটিভ আসছে, তার বেসিসে আপনি যে পরবর্তীতে সাইটোলজিক্যাল টেস্টটা করবেন। আবার প্যাচ টেস্ট করছেন, তারপরে আপনি রিফ্লেক্স টেস্টিং হিসেবে এইচপিভি টেস্ট করছেন। সুতরাং দুটো যখন টেস্ট একসাথে করা হবে তখন তার স্ক্রিনিং হোক সেটা রিফ্লেক্স হোক সেটা কো টেস্টিং, স্ক্রিনিং ইন্টারভেল ইনক্রিজ করবে 5 ইয়ার্স। আদারওয়াইজ প্যাপ টেস্ট কিন্তু 3 ইয়ার ইন্টারভেলে করতে হবে। ওমেন ওভার 65 ইয়ার্স প্রিভিয়াস স্ক্রিনিং ওয়ার নর্মাল, ফার্দার টেস্টিং মে নট বি নিডেড। তাহলে আপ টু 65 ইয়ার্স পর্যন্ত স্ক্রিনিং টেস্টটাকে ধরেছে এটা। হ্যাঁ, সাইটোলজিক্যাল টেস্টিং এর জন্য প্যাচ শিডিউল খুব ইম্পর্টেন্ট আপু। আচ্ছা, এটা কি চলে যাদের আসতে পারে। হিস্টোটমির পরে আমরা যে ভলভ স্ক্রিনিং কথা বলতাম তাদের জন্য প্রযোজ্য, যে 65 ইয়ার্স এর পরে জি আর আপু, করা লাগে? একটু একটু যদি আরেকবার রিপিট করতেন, সরি। আমি বলছি যে ভল্ট, অনেক সময় আমরা ভল্ট স্পেয়ার করতে বলি না, জি জি। টোটাল অ্যাবডোমেন, তাহলে কি 65 ইয়ার্স হয়ে গেলে তাদের আর ভল্ট স্ক্রিনিং না লাগবে না? না, ভল্ট তো আর না, ভল্ট তো আপনি যখন হিস্টেক্টমি করছেন তখন ভল্টের ব্যাপারটা আসছে। হ্যাঁ, এটা হচ্ছে যে যাদের সার্ভিস আছে আপু, ঠিক আছে।
আপু। আচ্ছা, থ্যাংক ইউ। জি, হ্যাঁ, থ্যাংক ইউ। আর যখন হিস্টেক্টমি করবেন আপু, তখন আমরা ক্যান্সারের পেশেন্টের, যখন আমরা ক্যান্সার তো না, যদি ক্যান্সারের পেশেন্টের আমরা হিস্টেক্টমি করি, অথবা সেক্ষেত্রে কিন্তু আমরা ভল্ট স্মিয়ার নিই অ্যানুয়ালি। হ্যাঁ, সেটা আপা আমরা প্যাপসি নেই, ভল্ট স্মিয়ারটা বলি আমরা, প্যাপসি নেই, শুধু স্প্যাচুলাটা দিয়ে নেওয়া হয়। তখন আপু ওটা আলাদা স্ক্রিন, মানে আলাদা একটা টেস্টের মধ্যে যাবে, মনিটরিং এর জন্য একটা টেস্ট। হ্যাঁ, ওটাও একটা স্ক্রিনিং টেস্ট। ঠিক আছে আপু, আপু বোঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। জি, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আচ্ছা আপু, প্যাপসিসমিয়ারে যেটা হবে সেটা হচ্ছে যে কনভেনশনাল সার্ভাইকাল সাইটোলজি, আমরা যেটা আমরা র্যান্ডম যেটা প্র্যাকটিস করছি আপু, সেটা হচ্ছে কনভেনশনাল সার্ভাইকাল সাইটোলজি, আর গ্লাস স্লাইড স্মিয়ার করে দিচ্ছি, এবং লিকুইড বেসড সাইটোলজি, থিন লেয়ার সাইটোলজি যেটা। হ্যাঁ, সেলস আর কালেক্টেড ইন এ লিকুইড সলিউশন অ্যান্ড ট্রান্সপোর্ট টু ল্যাবরেটরি, অ্যান্ড দ্য সেলস আর দেন প্রসেসড টু এ থিন অ্যান্ড ইভেন লেয়ার অন এ স্লাইড। এটাই হচ্ছে লিকুইড বেস সাইটোলজি। আপনি একটা থিন লেয়ার অফ সেল প্রিপেয়ার করছেন, কারণ আপনি সেলগুলাকে ফিল্টার করে হোক, অথবা অটোক্লেভ করে হোক, অটোক্লেভ তো না, কি বলে ওটাকে, ওই যে ফিল্টার করে যে সেলগুলাকে আলাদা করে, সেই প্রসেসটার মাধ্যমে আপনি সেলগুলাকে কালেক্ট করছেন, তাই না? এটা তো হচ্ছে আপনার দুইটা টেকনিকে করা হয়। একটা হচ্ছে যে আপনার সিওর পাথ, আর একটা হচ্ছে থিন প্রেপ প্রিপারেশন। সিওর পাথ আর থিন প্রেপ প্রিপারেশনটা সেন্ট্রিফিউজেশন মনে এসেছে, দেখেন মনে করতে পারি না মাঝে মাঝে, বলতে গেলে মনে আসে না। আচ্ছা, একটাতে হচ্ছে যে থিন প্রেপ যেটা আপু, এটাতে কিন্তু সেলগুলোকে ফিল্টার করে আলাদা করে ফেলা হয়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আপনার সিওর পাথ, থিন থিন প্রেপ প্রেপ দুইটা আলাদা। আরেকটাতে হচ্ছে যে সেন্ট্রিফিউজেশন করা হয় সেলটাকে, সেন্ট্রিফিউজ করে একটা থিন লেয়ার অফ সেল প্রিপেয়ার করা হয়। আর আমরা যেটা কনভেনশনাল সার্ভিক্যাল সাইটোলজি থেকে নিচ্ছি, এটা কিন্তু আমরা ডিরেক্ট মিউকাস সহ বলেন বা ব্লাড সহ বলেন, ওর যা কিছু আছে, সেই সবকিছু সার্ভিসে যা কিছু আমরা পেলাম, মানে স্প্যাচুলার সাথে সবকিছু নিয়ে আমরা একটা গ্লাসের উপরে জাস্ট স্প্রেড করে দিচ্ছি। তাহলে তার তো মিউকাসও থাকছে, ব্লাডও থাকছে, তাহলে ওর তো আর থিন লেয়ার অফ সেল পাবো না। যখন আমরা সেলগুলোকে আলাদা করে ফিল্টার করে বা সেন্ট্রিফিউজ করে একটা আপনার কি বলে স্লাইড প্রিপারেশন করব, তখন তো সেটা রিডিং বলেন বা যেটাই বলেন, সেটা খুব সুবিধার হবে হিস্টোপ্যাথোলজিস্টের জন্য। হ্যাঁ, এবং যখন আপনি ক্লিয়ার সেলগুলোকে দেখতে পারবেন, ক্লিয়ার সেলগুলোকে ইভ্যালুয়েট করবেন, তখন তো আপনার অবশ্যই আপু সেন্সিটিভিটি একটু বেশি হবে, তাই না? ফলস নেগেটিভ রেটটা কমে যাবে। এটা নিয়ে আমাদের ম্যাডামের বইয়ে খুব সুন্দর করে টুকটাক লেখা আছে আপু। আমি একটু আপনাদেরকে লিকুইড বেসড সাইটোলজির যেটা বেনিফিট, মানে হচ্ছে ফোরে যে কথাগুলো আছে, এটা আপনাদের পরীক্ষায় এসেছে লিকুইড বেসড সাইটোলজি, এই জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা সুন্দর করে আপনারা পয়েন্টগুলো মনে রাখলে ইনশাল্লাহ যদি পরীক্ষায় আবার দিয়ে দেয়, দিতেই পারে, কারণ খুবই বার্নিং এগুলো টপিকস, রিসেন্ট চলছে, মানে অ্যাডভান্স টেকনোলজি যেগুলো, সুতরাং এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, জানতে হবে। লিকুইড বেস সাইটোলজি হচ্ছে ইমপ্রুভ স্যাম্পল কোয়ালিটি। দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট আপু, ইমপ্রুভ মানে স্যাম্পল কোয়ালিটি, ওই যে যেটা বললাম, আর এনহ্যান্স ডায়াগনস্টিক অ্যাকুরেসি। আপনি ভালো দেখতে পাচ্ছেন, ভালো করতে পারছেন, সে সুতরাং সেন্সিটিভিটিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর আলাদা কিছু অ্যাডভান্টেজ তো দিচ্ছেই। সুতরাং এতগুলো পড়তে না পারলেও আপু এই দুটো খুবই ভালো মতো একদম মাথায় নিয়ে ফেলবেন। আমি এটা পয়েন্ট করে আইডেন্টিফাই করে এনেছি, আরেকটু ছোট করে দিতে পারতাম, কিন্তু এগুলি তো ইন্টারনেট থেকে নিয়েছে আপু, আমি আসলে পড়ে পড়ে অতটা সবকিছু ছোট করে আসতে পারি নাই, একটা বিশাল টপিকস। আচ্ছা, ইমপ্রুভ স্যাম্পল কোয়ালিটি, রিডিউসড আনস্যাটিসফ্যাক্টরি স্মিয়ার, significantly reduces the number of inadequate or unsatisfactory smear due to removal of blood, mucus, inflammatory cells from the sample। প্রথম কথাই হচ্ছে যে আপনার স্যাম্পলটা ওরা রিফাইন করে ফেলে। যে স্যাম্পলটা আমরা কনভেনশনাল সাইটোলজিতে পাই, তার চেয়ে একটা ভালো স্যাম্পল প্রোভাইড করে লিকুইড বেস সাইটোলজি। এটাই হচ্ছে, এটার উপর ভিত্তি করে বাদ বাকি সব। হ্যাঁ, এনহেন্সড সেলুলার প্রিজার্ভেশন, তারপর হচ্ছে দ্য লিকুইড মিডিয়াম প্রিজার্ভ সেল বেটার দেন দ্য এয়ার ড্রাইড স্মিয়ার, সেলগুলো ডিস্ট্রয় হয় না, ড্যামেজ হয় না, ভালো থাকে। ইনশিওরিং বেটার ভিজুয়ালাইজেশন অফ দ্য সেলুলার ডিটেলস অ্যান্ড রিডিউসিং দ্য রিস্ক অফ আর্টিফেক্ট। এয়ার ড্রাইড আর্টিফেক্ট যেটা, সেটাকে রিডিউস করে দেয়, এখানে থাকে না, তাই না? হোমোজেনাস স্যাম্পল, লিকুইড বেস সাইটোলজি ক্রিয়েটস ইউনিফর্ম সেল সাসপেনশন, easier to identify, interpret, and
হচ্ছে যে স্পেশালি ইন ডিফিকাল্ট স্যাম্পল এরিয়াস, এত কিছু তো লিখবেন না আপু, আপনারা এটা নিজেরা একটু ছোট করে নেবেন, হ্যাঁ। বা আমি যদি আপনাদেরকে কোনো শীট প্রোভাইড করি, তখন কিন্তু আমি এটাকে আপনাদেরকে সাম আপ করে দিব। একটু জাস্ট শুনে রাখেন আপু, ম্যাডামের বইয়ে যতটুকু পড়েছেন ততটুকু যদি লিখে দিয়ে আসেন মোর দেন এনাফ। তারপরে আমি আলাদা করে একটু দিলাম, যাতে আপনাদের পয়েন্ট গুলো, যদি অনেকের আছে না যে পয়েন্টটাকে হাইলাইট করলে মনে থাকে বেশি, সেজন্য আমার কাছে মনে হচ্ছে এটা ভালো, আমি নিয়ে এসেছি। Enhanced diagnostic accuracy, better cell visualization. The thin monolayer smear preparation in liquid-based cytology allows for clear visualization of individual cells. হ্যাঁ, আপনি শুধু লিখবেন যে বেটার সেল ভিজুয়ালাইজেশন, এবং এটা হচ্ছে যে ক্লিয়ার ভিজুয়ালাইজেশন অফ ইন্ডিভিজুয়াল সেল, রিডিউস সেল ওভারল্যাপ অ্যান্ড ইমপ্রুভিং দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট। ঠিক আছে, এই দুটো হচ্ছে বা ইমপ্রুভ দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট, এই তিনটা পয়েন্ট লিখলেই কিন্তু এই 2 লাইন শেষ হয়ে যাবে, হ্যাঁ। সুতরাং আপনারা এই জায়গাগুলো একটু মিনিমাইজ করে নেবেন আপু, সব তো এত লিখতে 5 নাম্বারের জন্য লেখা যাবে না। রিডিউসিং দ্য রিডিং টাইম, এটা হচ্ছে যে যখন অবস্কিউরিং ফ্যাক্টর এবং বেটার সেল প্রেজেন্টেশন হবে, তখন সাইটোপ্যাথোলজিস্ট ক্যান অ্যানালাইজ দ্য স্লাইড মোর ইফেক্টিভলি পোটেনশিয়ালি অ্যান্ড রিডিউসিং দ্য ইফেক্টিভ টাইম। আপনারা এই সাইটোপ্যাথোলজিস্ট থেকে শুরু করবেন লেখা, ক্যান অ্যানালাইজ দ্য স্লাইড মোর ইফিসিয়েন্টলি পোটেনশিয়াল। হ্যাঁ, এই রিডিউসিং রিডিং টাইম উপরে তো আপনারা দিয়েছেন, তাই না, উইথ ইমপ্রুভড অ্যাকুরেসি। লাইনগুলো হবে এরকম শর্ট শর্ট, কিন্তু আপনার একটু পরে দাগিয়ে জাস্ট একটু পাশে ছোট করে লিখে রাখবেন আপু। ইনক্রিজ সেন্সিটিভিটি হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি হ্যাজ ইমপ্রুভড সেন্সিটিভিটি ইন ডিটেক্টিং প্রি ক্যান্সারাস এন্ড ক্যান্সারাস লেশন কম্পেয়ার টু কনভেনশনাল সাইটোলজি। যদিও ম্যাডামের বইয়ে আমরা পড়েছি যে কনভেনশনাল সাইটোলজির সাথে এটা মানে তেমন একটা ডিফার করে না, কিন্তু অনেক এখানে এই লাইনটার পিছনে কতগুলো স্টাডির লিংক দেওয়া ছিল, হয়তো বা এটা এখন একটু মানে লিকুইড বেসড সাইটোলজিটা স্টাডি বেসডে দেখা গেছে যে এটা সেন্সিটিভিটি বেশি। ঠিক আছে, এছাড়াও আপু লিকুইড বেস সাইটোলজি করে আপনি যদি পরবর্তীতে রিফ্লেক্স এইচপিভি টেস্টিং করতে চান, তাহলে হচ্ছে মাল্টিপল টেস্ট পারফর্ম করতে পারছেন, যেমন এইচপিভি টেস্টিং, ইমিউনো স্ক্রিনিং, জেনেটিক অ্যানালাইসিস, যেমন ইমিউনো হিস্ট্রি কেমিস্ট্রি করা হয়, তাই না। সেল ইমিউনো হিস্ট্রি কেমিস্ট্রি করা হয়, যেমন P16 ইমিউনো হিস্ট্রি কেমিস্ট্রি করা হয়। সেই টেস্টগুলো কিন্তু লিকুইড বেস সাইটোলজি যে স্যাম্পলটা আছে সেটা থেকে আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে অটোমেশন, এটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট লাগে নাই। তারপর হচ্ছে যে সাইটোপ্যাথোলজিস্টের সুবিধা আমরা আগেই বলে আসছি, এটা আপনি একটু বলতে পারেন যে ট্রান্সপোর্ট ইজিয়ার টু ট্রান্সপোর্ট আর কস্ট ইফেক্টিভ, মানে ওরা বিদেশে তো আসলে ওদের কাছে এটা কস্ট ইফেক্টিভ, কর্পোস্কোপির বার্ডেন কমায় দিচ্ছে, কিন্তু আমাদের দেশে তো এখনো মানে এটা ল্যাব ফ্যাসিলিটি অ্যাভেলেবল হয় নাই, সুতরাং আমাদের জন্য কিন্তু কস্ট ইফেক্টিভ না। দেখেন ওরা বলেছে while the initial investment in the equipment may be higher, the reduced number of repeat tests and increased diagnostic accuracy can lead to long term cost saving। মানে এটা তো ফলস নেগেটিভ রেটটাকে অনেক কমাই দিচ্ছে, তাই না। সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যাচ্ছে রিপিট টেস্ট করতে হচ্ছে না, ডায়াগনস্টিক অ্যাকুরেসিটা বেড়ে যাচ্ছে, তাদের পরবর্তীতে রিপিটেড টেস্ট না করার কারণে ওদের কস্ট এফেক্টিভনেসটাকে প্রোভাইড করছে। ঠিক আছে, এই চ্যাপ্টার এই পৃষ্ঠাটার মধ্যে মাল্টিপল টেস্টটাই ইম্পর্টেন্ট, কিন্তু আদার আদার যেটা ইম্পর্টেন্ট এটা ইমপ্রুভড স্যাম্পলিং একটু লিখবেন আপু। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলে যে আমাদের দেশে কেন ভায়া এস্টাবলিশড, কেন প্যাপস নয়, ঠিক আছে, দেখেন আপনি আপু, এটা ম্যাডাম দিয়েছে, তারপর আমি লিখেছি, একটু শুনেন আপু, আপনারা একটু শুনলে আপনাদের এটা জাস্ট একটা মেমোরাইজেশন, নট আপনারা আজকে কিছুই করতে পারবে না। এখন এই মুহূর্তে তো আর পড়াশোনার যা পড়েছেন ওটাই দেখতে থাকবেন, কিন্তু এগুলো আপনারা পড়েছেন আপু, এই জন্য আমি এগুলো লিখে আনলাম যাতে আমিও বলতে পারি ঠিকঠাক মতো, আপনাদেরও মনে আসে। আমি হয়তো বা লিখে না আনলে কিছু বলতাম কিছু বলতাম না, এটা আপনাদের জন্য ইরিটেটিং হতো, হ্যাঁ। এখন কারো মাথায় আসলে ঠান্ডা নাই। ড্রব্যাক অফ প্যাপস যেটা, সেটা হচ্ছে ল্যাব বেসড টেস্ট, নিডস ইনফ্রাস্ট্রাকচার, নিডস ফাংশনাল রেফারেন্স সিস্টেম, ডিলেড রেজাল্ট, reproducibility poor, sensitivity poor, stringent quality control required, long training required, colposcopy trials required। ঠিক আছে, এ কয়টা একদম হুবহু মুখস্থ করবেন, এবং আপনারা সবসময় একটা লাইন মনে রাখবেন, একটা কিছুর একটা লাইন, যেমন সেন্সিটিভিটি পোর ইন প্যাপস, সেন্সিটিভিটি পোর ইন প্যাপস, এটা আপনারা সবসময় মনে রাখবেন যে এই একটা মানে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি নিয়ে তো আপনাদের লিখতেই হবে। সেন্সিটিভিটি টার্মটা প্যাপসে মনে রাখবেন যে পোর, আর যখন ভায়াতে যাবেন তখন আপনারা তো ফলস পজিটিভ মনে রাখবেন, তাহলে প্যাপসে দেখবেন তখন ফলস নেগেটিভ রেট হাই। ঠিক আছে, আর ভায়াতে ফলস পজিটিভ মনে রাখবেন, সেন্সিটিভিটি মনে রাখবেন হচ্ছে প্যাপসে, আর তাহলে আপনার ভায়াতে একটু সেন্সিটিভিটি হাই বলতে পারেন। ঠিক আছে, যদিও ভায়া কিন্তু টেস্ট হিসেবে দুটাই সেন্সিটিভিটি স্পেসিফিটি দুইটাই মডারেট টাইপের, খুব একটা হাই ওঠা খুব একটা লো। আচ্ছা, 50% থেকে 60% ওঠানামা করে।
বেথেসডা সিস্টেম হচ্ছে যে আপনাদের একবার পরীক্ষায় আমাদের পরীক্ষায় আছে বেথেসডা সিস্টেম নিয়ে আসলে খুব বেশি কিছু আসার নাই আপু। বেথেসডা সিস্টেম আপনারা জানেন, স্পেসিমেনটা টাইপ অ্যাডিকুয়েসি দেখবেন দুইটা, তারপর হচ্ছে যে এপিথেলিয়াল সেল অ্যাবনর্মালিটি, ইন্টারপ্রিটেশন রেজাল্ট, চারটা জিনিস। আর অ্যান্সিলারি টেস্টিং, অটোমেটেড রিভিউ, এটা আপনাদের না লিখলেও হবে। তিনটা জিনিস লিখবেন, স্পেসিমেন, জেনারেল ক্যাটেগরাইজেশন, এপিথেলিয়াল সেল অ্যাবনর্মালিটি। ঠিক আছে আপু? এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন রেজাল্টে যে হবে নেগেটিভ ফর ইন্টারপ্রিটেশন লেশনাল মলিগনেন্সি, অর্গানিজম, আদার নিউপ্লাস্টিক ফাইন্ডিংস। এই তিনটা জিনিস আপনারা মেইনলি রেজাল্টে দেখবেন, তাই না? যে কোনো প্রকার নিউপ্লাস্টিক ফাইন্ডিংস আছে কিনা, ম্যালিগনেন্সি আছে কিনা, এবং নেগেটিভ কিনা, মানে কোনো কিছুই নাই এরকম কিনা। তারপরে স্কোয়ামাস সেলে তো আপনারা জানেনই, অ্যাসকাস, এলসিল, এসিল, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর গ্ল্যান্ডুলার সেলে হচ্ছে এটিপিক্যাল গ্ল্যান্ডুলার সেল, এটিপিক্যাল ফেবার নিওপ্লাস্টিক, এন্ডোসার্ভিক্যাল অ্যাডেনোকার্সিনোমা ইন সিটু এবং অ্যাডেনোকার্সিনোমা। ঠিক আছে আপু, আপনারা প্রথমে রেড লাইন গুলো মনে রাখবেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে না, লিখতে লিখতে আপনাদের এই জিনিসটা তো একটু মনে রাখা কঠিন, বিশেষ করে গ্ল্যান্ডুলার পোর্শনটা, তাই না? আপনাদের স্কোয়ামাসটাই বেশি হাইলাইট করে ভালো মতো লিখতে হবে, কারণ আমরা স্কোয়ামাসটা নিয়েই বেশি পড়বো। তারপর গ্ল্যান্ডুলার যখন আসবেন, অন্তত হচ্ছে যে আপনার এই আম, এই নিউপ্লাস্টিক ফেবার নিউপ্লাস্টিক লাইনটা লিখলেন, কিন্তু ভিতরে গুলা বাদ দিয়ে দিবেন আপু। এই দুইটার কোনো আমার মনে হয় না আবার এটা আলোচনা করার দরকার আছে। টিপিক্যাল গ্ল্যান্ডুলার সেল লিখে এন্ডোসার্ভিক্যাল মেটেরিয়ালটা লিখলেন, যদি এটা মনে না থাকে কষ্ট করে দরকার নাই, একটু টাচ করবেন। আর হচ্ছে এটিপিক্যাল ফেবার নিউপ্লাস্টিককে এই দুটো লেখার দরকার নাই, তারপরে এটা লিখবেন, তারপরে এটা লিখবেন, অ্যাডেনোকার্সিনোমাটা লিখবেন। মানে এখানে আপনার বেথেসডা সিস্টেমটা তো আসলে একটু বড় জিনিস। এই বেথেসডা সিস্টেমটাকে ছোট করা যায় কি? প্রথম পৃষ্ঠা থেকে তিনটা পয়েন্ট লিখবেন, পরের পৃষ্ঠা থেকে এই এই মানে গ্ল্যান্ডুলার সেল থেকে আবার ছোট করে ফেলবেন। আমাদের তো আসলে পাঁচে একটা কোশ্চেনে পাঁচে পাঁচ পাওয়ার, মানে পাঁচে পাঁচ পেয়ে আরেকটা কোশ্চেনে পাঁচে এক পাওয়ার দরকার নাই আমাদের। সবগুলাই যেন, যেগুলি কোশ্চেন বেশি লেন্দি, আমাদেরকে অবশ্যই পরীক্ষা হলে কাটেল করতে হবে। দুই ভাবে কোশ্চেন কাটেলড হয় আপু। আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু অনেকবার পরীক্ষা দিয়েছি এফসিপিএস, চারবার রিটেন হয়েছে আমার, এবং তিনবার হয়নি। তো যাই হোক, সাতবার দিয়েছি। আমি সবাইকেই বলি, কারণ এটা আমার কোনো লজ্জা লাগে না আমার, কারণ আমি প্রতিবারই পড়েছি, কিন্তু আমি এক একটা সময় এক একটা পরীক্ষা আমি কোপ আপ করতে পারতাম না। বিশেষ করে রিটেন যখন আমার হওয়া শুরু করেছে, রিটেন আমার হতো, রিটেন আমার প্রতিবারই হয়েছে। কিন্তু আমার যেটা সমস্যা হতো, আমি ভাইভাতে যে আমি মানে অস্পিটাতে আমার ঠিক মতো কোরিলেট করা বা ভাইবার একটা কেস খারাপ হয়ে যাওয়া এরকম হতো। তো রিটেনে আমি যেটা ফিল করেছি, যে আপনার যত বেশি রিটেন পড়া থাকবে, আপনার জিস কিন্তু পরীক্ষা হলে তখন বের হবে। এমন না যে আপনি কিছুই লিখতে পারবেন না। সুতরাং টেনশন করবেন না, যে যতটুকু পড়েছেন এটা যেন আপনাদের মাথায় পরীক্ষার হলে আসে সেভাবে পড়বেন, হ্যাঁ? যেমন এই হাবিজাবি কথাগুলা বারবার পড়ার কোনো দরকার নেই, পড়বেনই না। গ্ল্যান্ডুলার সেল নট আদারওয়াইজ স্পেসিফাইড, গ্ল্যান্ডুলার সেল, এন্ডোসার্ভাইকাল সেল, গ্ল্যান্ডুলার সেল, এগুলি মানে এগুলি এইভাবে মাথায় নিবেন না। আপনার মনে থাকবে এন্ডোসার্ভাইকাল এন্ডোমেট্রিয়াল, আপনি এন্ডোসার্ভাইকাল এন্ডোমেট্রিয়াল নিয়েই পরীক্ষা হলে চলে যান। কারণ এগুলির জন্য আপনি পাঁচে তিন পান, অসুবিধা নাই, আপনি আরেকটা কোশ্চেন তো ভালো পাঁচে তিন পেতে হবে। এবং রিটেনের ব্রড কোশ্চেন গুলা টু দা পয়েন্টে, একদম ঠোঁটো মুখস্থ। রিটেনের ব্রড কোশ্চেন নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না। যে যেভাবে যেখান থেকে পড়ছেন সেগুলি পুরো রিভিশন দেওয়া শুরু করেন। এবং আমার মনে হয় পরীক্ষার হলে কখনো এটা না যে প্রথমে দুটা ব্রড, প্রথমে একটু ব্রড লিখি, তারপর একটু আমরা এটা ভালো পারি এটা লিখি, তারপরে আপনারা একটানে প্রথম থেকে কোশ্চেন লেখা শুরু করবেন, আপনারা শেষের কোশ্চেনে যেয়ে শেষ করবেন। কারণ কোশ্চেনটা কিন্তু সাজানোই হয় সেভাবে, যাতে আপনাদের হাইয়েস্ট এফিকেসি অনুযায়ী আপনার পরীক্ষা দিতে পারেন। আপনারা একবার দিয়ে দেখবেন আপু, শুরু থেকে এখন তো কোশ্চেন হয় অঙ্কের মতো, মানে আপনি যখন শুরু করবেন শেষ করবেন তখন মনে হবে যে আপনি হাফ ছেড়ে বাঁচলেন, একদম মাথা এই মানে মাথার ভিতরে। আমাদের তো হচ্ছে যে অনকোলজি যখন পরীক্ষা দিয়েছি তখন আপনার প্রথম এই সিস্টেমটা চালু হলো, যেটা এখনকার পরীক্ষার পদ্ধতি। এবং এই পরীক্ষাটা দিয়ে আমার মনে হয়েছে আমি পুরো বইটা ঘুরে আসলাম, পরীক্ষা দিয়ে আসলাম, মানে একটা বইয়ের পুরো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রতিটা টপিক্সের ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি টাচ করে করে আসলাম। এবং ইম্পর্টেন্ট টপিকস গুলো আমার ভালো মুখস্থ কিনা সেই অ্যাসেসমেন্টও এই পরীক্ষাটার মাধ্যমে হয়ে গেল। সুতরাং ম্যাথমেটিক্যাল দেখে খুশি হওয়ার কিছু নাই, কিছু কোনো অংশ বাদ দিয়ে তো আপনি যেতে পারছেন না। যখন দেখবেন যে কোনো অংশ বাদ দিয়ে চলে যাচ্ছেন, হয়তো বা সেখান থেকে একটা কোশ্চেন আসলো। আবার আরেকটা ঘটনা হয় এই কোশ্চেন গুলাতে, যে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন দেখবেন যে জানা কোশ্চেন, আপনি এত কোশ্চেনের ভিড়ে দুই একটা পাঁচ নাম্বার আপনি ছেড়ে দিয়ে চলে আসছেন। আমি কিন্তু ছেড়ে দিয়ে আসছি। সুতরাং প্রতিটা কোশ্চেন দিবেন আর একটা করে মার্ক করবেন, প্রতিটা কোশ্চেন দিবেন একটা করে মার্ক করবেন, করে করে ছেড়ে দিবেন, মানে কোশ্চেন যেন মিস না হয়ে যায়।
আচ্ছা, এখন আমরা এইচপিভি ডিএনএ নিয়ে কথা বলবো। এইচপিভি ডিএনএ ইনফেকশন হচ্ছে যে যে এগুলি নিয়ে আপনাদেরকে কিছু বলার নাই, যে 70% সেক্সুয়াল অ্যাক্টিভ উমেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন অ্যাকিউর করে। আগেই তো বলছি 80% স্পন্টেনিয়াস কিউর হয়ে যায়, এবং 99.7% সার্ভাইকাল ক্যান্সারে এইচপিভি ইনফেকশন পজিটিভ হাই রিস্ক, যেগুলো অনকোজেনিক ভাইরাস পজিটিভ থাকে। 100 টাইপস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, এর মধ্যে লো রিস্ক 611 জেনিটাল ওয়ার্ড যেটা করে আমরা দেখি। আর হচ্ছে 15 অ্যানোজেনিটাল টাইপ থাকে, 15 অনকোজেনিক ভাইরাস। এটার মধ্যে এগুলো একটু নাম্বারগুলো মুখস্থ রাখতে হয়: 16, 18, 31, 33, 35, 39, 45। চারের ঘরে একটা একটা আছে, এটা মাথায় রাখবেন, 45। তারপর আবার 51, 52, 56, 58, 59, পাঁচের ঘরে পাঁচটা রাখবো। এভাবে মনে রাখবেন, কারণ সব তো আসলে ওইভাবে মনে রাখে থাকে না। 68, 73, 82, 15 অ্যানোজেনিটাল টাইপ ভাইরাস। এর মধ্যে তো আমরা জানি যে 16, 18 দিয়েই কিন্তু 70% হয়, এবং 16 দিয়ে হয় 15%, 50%। সুতরাং এইচপিভি 16, এইচপিভি 18 মোস্ট ইম্পর্টেন্ট দুটা অনকোজেনিক ভাইরাস, মানে বেশি ইনফেকশন, মানে ক্যান্সারের করে হচ্ছে এই দুটা ভাইরাস। 50% অফ দ্য সার্ভাইকাল স্কোমাসেল ক্যান্সারে এইচপিভি 16 পজিটিভ, এবং এইচপিভি 18 হচ্ছে 25% অফ দ্য ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সারে প্রেজেন্ট। তাহলে এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য কিন্তু 16, 18টাকে নিয়েই বেশি এখন দেখা যায় যে যদি পরীক্ষা করা হয় হাই রিস্ক ভাইরাস বলতে 16, 18টাই বেশি দেখা হয়। পার্শিয়াল জেনোটাইপিং যখন করা হয় তখন 16, 18টাই দেখা হয়, কারণ এটাই তো 70% সার্ভাইকাল ক্যান্সার করছে, মানে সার্ভাইকাল ক্যান্সারে থাকছে আর কি। ঠিক আছে, 7 out of 15 accounts for 90% of cervical cancer। 16, 18, 31, 33, 45, 52, 58। ঠিক আছে। পজিটিভ এইচপিভি হিউম্যান প্যাপিলোভাইরাস টেস্ট ইন ওমেন মোর দেন 30 ইয়ার্স ইন্ডিকেট এ ক্লিনিক্যালি ভ্যালিড পারসিস্টেন্ট ইনফেকশন। কেন আমরা 30 ইয়ার্স এর পরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টটাকে একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে, প্রাইমারি স্ক্রিনিং টেস্ট হিসেবে অ্যাপ্রুভড হয়েছে? কারণ দেখা যায় যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যদি 30 ইয়ার্স এর পরে কারো পজিটিভ থাকে, তারা হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন করে এবং সিআইএন করে। ঠিক আছে, পার্সিস্টেন্ট ইনফেকশন করলেই তো সিআইএনটা হবে, ঠিক না? সেজন্য তো এগুলো একটু গল্পের মতো, কিন্তু এটা আপনাদের ইন্টারেস্টিং লাগবে। পরে যদি কখনো আল্লাহ করুক আপনারা সবাই পাশ করে যান, কিন্তু কারো যদি পরে কখনো লাগে, এগুলো আপনারা রিভিউ করতে পারবেন। ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ইনফেকশন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, দেখেন সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে এটা অ্যাকুয়ার্ড হয়, পারসিস্টেন্ট ইনফেকশন হয়, অনকোজেনিক সেলুলার ট্রান্সফরমেশন করে, প্রোগ্রেসিভলি ইনভলভিং দ্য হোল থিকনেস, আনট্রিটেড প্রি ইনভেসিভ লেশন, প্রোগ্রেসিং টু ইনভেসিভ ক্যান্সার। 10 থেকে 15 অথবা 10 থেকে 20 বছরের মতো সময় লাগে, এক এক জায়গায় এক একটা আছে, তো 10 to 20 ইয়ার্স মনে রাখলেই হবে সোজা যেটা। এটা আগেও একবার দেখিয়েছি আপু, আর বলবো না। আচ্ছা, আমি কিন্তু আমাদের বই থেকে এই জিনিসটা নিয়ে আসি নাই, হ্যাঁ। কিন্তু কেন নিয়ে এসেছি এটা একটু আপনাদেরকে বলি। এটা হচ্ছে যে আমরা যখন যত ধরনের রিটেন পরীক্ষা দিচ্ছি, বা আমরা যখন অনকোলজিতে যে কোনো পরীক্ষা দিয়েছি আপু, এই অংশটা আমরা আরেকটু ডিটেলস পড়েছি। এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই অংশটা থেকে একটা শর্ট নোট যদি আপনাদেরকে দিয়ে দিতে পারে, কারণ এটা ম্যাডামের বইয়ে আছে। আমি যখন দেখেছি এটা ম্যাডামের বইয়ে, যখন আপনাদের জন্য, আমি কিন্তু আমার পরীক্ষার সময় পড়ি নাই আপু, আমি যখন ম্যাডামের বইটা উল্টিয়েছি তখন আমার মনে হচ্ছে আমরা যেটা পড়ি সেটা তো ম্যাডামের বইয়েও আছে। তাহলে ম্যাডামের বইয়ে কতটুকু আছে এটা কিন্তু আপনারা একটু জেনে যাবেন আপু। প্যাথোজেনেসিসটা হ্যাঁ কিভাবে করছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। আমরা যতবার সিএস সার্ভিস পড়তাম, যতবার স্টার্টিং এ স্ক্রিনিং এর চ্যাপ্টার ম্যাডামরা পড়াতেন, যত ধরনের লেকচার পেয়েছি সবকিছুতে এটা ছিল। সুতরাং এটা ম্যাডামের বই আছে, এটাকে অবহেলা করার কিছু নাই। এবার পড়তে না পারলে সামনে এবার পড়বেন। যদি কেউ মনে করেন এগুলি এখন আর আমি মাথায় নিব না, পরবর্তীবারে কিন্তু অবশ্যই পড়বেন। E6 হচ্ছে binds to P53 and degradation of the P53 result in chromosomal ইনস্টাবিলিটি হবে আপু, অ্যাক্টিভিটি না ইনস্টাবিলিটি। টেলোমারেজ অ্যাক্টিভিটি বাড়ায়, অ্যাপোপ্টোসিসটাকে ইনহিবিট করলেই তো সেলুলার প্রলিফারেশনটা বেড়ে যাবে, তাই না? আপনি নর্মাল সেল যে কিলিংটা সেটা যখন হবে না, তখনই সেলুলার হচ্ছে আপনার প্রলিফারেশন হবে এবং ক্যান্সার হবে। তাহলে P50E6 প্রোটিনটা কি করে? P53-র সাথে বাইন্ড করে এটাকে ভেঙে ফেলে। এগুলোই তো মলিক মলিক মানে প্যাথোজেনিসিটি হচ্ছে মলিকুলার প্যাথোজেনিসিস, এই জন্য আপনাদের একটু এটা জানতে হবে, হ্যাঁ। আর E7 দেখেন, E6 E7 দুইটা অঙ্কোপ্রোটিন কি কি করে আসলে। E6 E7 অঙ্কোপ্রোটিন বাইন্ড টু রেটিনোব্লাস্টোমা প্রোটিন, মানে আরবি প্রোটিনের সাথে বাইন্ড করে, বাইন্ড করে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে ফেলে। তাহলে দুইটা দুইটা জিনিসকে একটা ভেঙে ফেলছে, একটা ইনঅ্যাক্টিভ করছে। তারপর হচ্ছে লিড টু ডিসপ্লেসিয়া এন্ড ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ দ্য সার্ভাইকাল এপিথেলিয়াম। কিছু মনে না থাকলেও আপনারা রেটিনোব্লাস্টোমা আর P53-র উপর যে কাজ করে এই দুইটা মনে রাখবেন।
আর তারপরে লিখে দিবেন লিড টু ডিসপ্লেসিয়া এন্ড ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। আপনাদের দুইটা পয়েন্ট মনে রাখলেও 1853 আর রেটিনোব্লাস্টোমাটা খালি মনে রাখবেন, মনে রেখে পরে বলবেন যে লিড টু ডিসপ্লেসিয়া ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, যাতে আসলে অন্তত এক লাইন লিখতে পারেন। হ্যাঁ, এটা আপনাদের পরীক্ষায় এসেছে আপু, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট, আমি আপনাদেরকে একটা ক্লাস নেওয়ার সময় বলেছিলাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা দিয়ে দিতে পারে, তখন আমি আপনাদের কোশ্চেন দেখি নাই, কিন্তু এটা তো দিয়ে দিচ্ছে আসলে, তাই না? ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা কি? শুড বি ইউজ ফর screening both due to high sensitivity and specificity. Who recommended human papillomavirus test as primary screening test? হ্যাঁ, হু কিন্তু রিকমেন্ড করে দিছে, সুতরাং যেসব দেশ আমাদের হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলেই দিছে যে এটা একটি স্ক্রিনিং টেস্ট হিসেবে অ্যাপ্রুভড। সুতরাং যাদের মানে যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে এবং যাদের ল্যাব ফ্যাসিলিটি আছে, যারা এটাকে এফোর্ড করতে পারছে, ডেভেলপ কান্ট্রি সবাই এটাকে এফোর্ড করে ফেলেছে। হ্যাঁ, সুতরাং এটা আমাদেরকে জানতেই হবে। সরি সরি সরি। আচ্ছা, strongly recommended as primary screening test of choice in clinical setting and should be implemented in mass public screening program at the earliest. সুতরাং এটা প্রাইমারি স্ক্রিনিং টেস্ট হিসেবে অ্যাপ্রুভড, এই একটা লাইন আপনারা মনে রাখেন আপু। আচ্ছা, আর আমরা যে অস্ট্রেলিয়ান গাইডলাইনটা পড়েছি, পড়ে পরীক্ষা দিয়েছে, বইয়ে যেটা এসেছে, মোট কথা অনক্লুসিভ বইয়ে যেটাকে ইয়ে করেছে, দিয়েছে, সেটা হচ্ছে যে 5 ইয়ারলি সার্ভাইকাল স্ক্রিনিং টেস্ট করতে হবে। মানে স্ক্রিনিং ইন্টারভেলটা কি দিয়ে করেছে ওরা? ওরা হচ্ছে প্রাইমারি এইচপিভি টেস্ট, পার্শিয়াল জেনোটাইপিং অ্যান্ড রিফ্লেক্স লিকুইড বেস সাইটোলজি, এই তিনটা টেস্ট দিয়ে ওরা স্ক্রিনিংটাকে করেছে। এবং হিউম্যান সব পপুলেশনের জন্য ভ্যাকসিনেটেড আনভ্যাকসিনেটেড পপুলেশন, এটা তো আপনারা জানেন আপু যে ভ্যাকসিনেটেড থাকলেও তো সব স্ট্রেনে এগেনস্টে এটা প্রোটেকশন দিবে না, আর আবার ইনফেকশন হয়ে গেলেও কিন্তু ভ্যাকসিনের কোনো রোল নাই, এটা একটা ব্যাপার। তার এজ লিমিটেশনটা দিয়েছে দেখেন 25 থেকে 68 ইয়ার্স, আপনারা এটা ভেঙে ভেঙেও লিখতে পারেন, স্ক্রিনিং ইন্টারভেল 5 ইয়ার্স। তারপরে হচ্ছে যে টেস্ট পারফর্মড, মানে রিকমেন্ডেড টেস্ট প্রাইমারি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট উইথ পার্শিয়াল এইচপিভি জিনোটাইপিং প্লাস লিকুইড রিফ্লেক্স লিকুইড বেসড সাইটোলজি। তারপরে বলতে পারেন যে মানে কি বলে ওটাকে, টার্গেট পপুলেশন ভ্যাকসিনেটেড অ্যান্ড আনভ্যাকসিনেটেড ওমেন, এজ 25 থেকে 69 ইয়ার্স। তারপর হচ্ছে যে উইথ এক্সিট টেস্টিং ইউমেন আপ টু এজ 74 ইয়ার্স। দেখেন আপু, এখানে হচ্ছে 74 ইয়ার্স হচ্ছে 69 ইয়ার্স পর্যন্ত ওরা আম, এখানে স্ক্রিনিংটা করেছে এইচপিভি সহ যেটা করছে। হ্যাঁ, সুতরাং আমরা সাইটোলজিতে পড়েছিলাম 65, কিন্তু এখানে দেখা যাচ্ছে 69, একটু মনে রাখবেন আপু। হ্যাঁ, মোট কথা মেনোপজাল ওমেনেও কিন্তু এই টেস্টটা করছে না, মেনোপজাল ওমেন। এটা আপনাদের পরীক্ষায় এসেছে, সেলফ স্যাম্পলিং ফর সার্ভাইকাল স্ক্রিনিং। সেলফ স্যাম্পলিং ফর সার্ভাইকাল স্ক্রিনিং ইনভলভস ওমেন কালেক্টিং দেয়ার ওন ভ্যাজাইনাল স্যাম্পল উইথ এ সোয়াব ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টিং। এটা হচ্ছে যেটা ডেভেলপ কান্ট্রি যেমন অস্ট্রেলিয়ান গাইডলাইনে আমরা দেখছি যে সেলফ স্যাম্পলিং করছে। সেলফ স্যাম্পলিং কিছুই না, একটা ওই সোয়াবে মনে হয় একটা মার্কিং দেওয়া থাকে, ওরা ওই মার্কিং পর্যন্ত সোয়াবটাকে ইন্ট্রোডিউস করায় জাস্ট ওই স্যাম্পলটা কালেক্ট করে, যার মানে নিচে নিচে। Self-collected sample is then tested for HPV. Self-sampling is an option for women eligible for cervical screening, including those who prefer it over clinician-collected sample. কিন্তু যারা ক্লিনিশিয়ানের কাছে যেতে চায় না, তারা সেলফ স্যাম্পল কালেক্ট করে। এত কিছু তো মনে রাখার দরকার নাই আপু, শুধু সেলফ এইটুকু করবেন, সোয়াব ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টিং, এটা আমি লিখেছি জাস্ট বোঝার জন্য। এটা কেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স দিয়েই কোশ্চেনটা আসছিল। ইট ইজ ইনক্রিজ পার্টিসিপেশন ইন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, মানে কি হয় যে আপনার কাভারেজটা বেড়ে যায়। কেউ নিজে নিজে স্যাম্পল কালেক্ট করলে দেখা যাচ্ছে যে সে ক্লিনিশিয়ানের কাছে যাচ্ছে না ঠিকই, কিন্তু সেই স্যাম্পলটা হয়তো বা কালেক্ট করে ফেলছে নিজে নিজে। সেক্ষেত্রে হচ্ছে স্পেশালি এমন ওমেন হু হেজিটেট টু আন্ডারগো ট্রেডিশনাল স্ক্রিনিং মেথড। তাহলে হচ্ছে পার্টিসিপেট, এটা আপনি বলবেন শুধু এতটুকু লাইন লিখলেই হবে আপু, ইনক্রিজ পার্টিসিপেশন ইন সার্ভাইকাল স্ক্রিনিং। ইম্পর্টেন্ট কেন? একটা ইম্পর্টেন্ট। আর বেনিফিট হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটিটা বেশি, সেলফ স্যাম্পলিং ক্যান ডান এট হোম অর এট এ প্রাইভেট সেটিং মেকিং ইট মোর কনভেনিয়েন্ট ফর ওমেন। অনেক ওমেন কনভেনিয়েন্ট ফিল করে, অনেক ওমেন কিন্তু ফোবিক থাকে যে আমি একটা টেস্ট করবো, আল্লাহ জরায়ুতে কি দিবে, মেশিন দিবে, কিভাবে করবে। ইভেন আপনি যখন টেস্ট করবেন তার আগেও কিন্তু অনেক পেশেন্ট অনেক ভয় পায়। হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটিটা বেড়ে যায়, ব্যারিয়ারটা কমে যায়, যেমন ডিসকমফোর্ট, এমব্রেসমেন্ট যেটা বললাম, অথবা ফিয়ার, এগুলিকে কমানোর মাধ্যমে ট্রেডিশনাল স্ক্রিনিং এ যেগুলি সাধারণত পেশেন্টদের কাজ করে সেগুলি করে না। ইমপ্রুভ পার্টিসিপেশন, ওই যে যেটা আমি বললাম সেটাই, এটাই লিখবে যে ইনক্রিজ পার্টিসিপেশন ইন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং। হ্যাঁ, লিড টু হায়ার স্ক্রিনিং রেটস পার্টিকুলারলি আন্ডার স্ক্রিন পপুলেশন, এটা একটু লিখবেন আপু।
যে ইনক্রিজ পার্টিসিপেশন ইন সার্ভাইকাল স্ক্রিনিং, ইনক্রিজ হায়ার স্ক্রিনিং রেটস, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় এসেছে, পরীক্ষায় এসেছে দেখে এটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ইফেক্টিভনেসটা হচ্ছে যে অ্যাজ অ্যাকুরেট অ্যাজ টেস্টিং অন ক্লিনিশিয়ান কালেক্টেড স্যাম্পল, মানে ক্লিনিশিয়ান স্যাম্পল কালেক্ট করলে যে ইফেক্টিভিটি আসতো, যেরকম রেজাল্ট আসতো, এক্ষেত্রেও সেম রেজাল্ট আসবে। ঠিক আছে। আর রোল অফ হেলথ কেয়ার প্রোভাইডার যেটা এক্সপ্লেইনিং দ্য প্রসেস, প্রোভাইডিং সাপোর্ট অ্যান্ড ইন্টারপ্রিটিং রেজাল্ট অ্যান্ড ফলো আপ, মানে হেলথ কেয়ার প্রোভাইডার কি কোনো কাজই করবে না ব্যাপারটা তা না, তারা হচ্ছে প্রসেসটাকে এক্সপ্লেইন করবে যখন সোয়াবটা দিবে পেশেন্টকে, অথবা সাপোর্ট প্রোভাইড করবে, রেজাল্ট ইন্টারপ্রিটেশনে হেল্প করবে, কারণ স্যাম্পলটা তো তারা দিয়ে দিবে হেলথ কেয়ার প্রোভাইডারকে, তখন ল্যাব ল্যাব ফ্যাসিলিটি যেখানে আছে সেখানে দিয়ে দিবে, তাই না? তখন রেজাল্ট ইন্টারপ্রিটেশন করবে, ফলো আপ করবে, পজিটিভ হলে তাদেরকে কল করবে। হ্যাঁ, সুতরাং যাতে ওদের যে আসলে বিদেশে তো অনেক অর্গানাইজড স্ক্রিনিং সিস্টেম, সুতরাং ওরা ওটাকে একটা প্রোটোকলে ফেলে দিছে যে একটা পেশেন্ট সেলফ কালেক্ট করলে তারা কিভাবে রেজাল্ট ডেলিভারি করবে, আবার যখন তাদের কাছে তাদের সেটআপে আসবে তখন তারা কিভাবে রেজাল্ট প্রোভাইড করবে। এটা কিন্তু আসলে যেমন ম্যাডাম আমাদেরকে বলেছিল মনে আছে, যে পজিটিভ রেজাল্ট হলে ফলো আপের জন্য কিন্তু পেশেন্টকে ফোন অন অন কল করে তাদেরকে সবসময় রিমেম্বার করে দেওয়া হয় যে আপনার ফলো আপ আছে, বা কেউ না আসলে তাদেরকে রিকল করা, এগুলো আসলে ওদের দেশে করে। এটা আপনাদের লাগবে না আপু, যে রোল হেলথ কেয়ার প্রোভাইডারের রোল কি। যদি বেশি বড় একটা কোশ্চেন আসছে, 5 নাম্বার একটা কোশ্চেন দিয়ে দিল, একটু টেনে নিতে চান, যদি পারেন লিখবেন, না পারেন প্রথম পৃষ্ঠার ইয়েগুলি লিখবেন। আচ্ছা, এবার আপনাদের ওজিএসবি তে যেটা এসেছে যে পজিটিভ এইচপিভি টেস্ট উইথ নেগেটিভ সাইটোলজি, তাই না? এটা আসলে যেটা হয় যে পজিটিভ এইচপিভি টেস্ট হলে, যেটা স্ক্রিনিং এ আমরা যে বললাম, দেখেন আপু আমরা যেটা পড়েছি আসলে, যেটা কিরকম হয়, পজিটিভ এইচপিভি টেস্ট হলো পার্শিয়াল জেনোটাইপিং করে, করে এইচপিভি 816 মানে হাই রিস্ক পজিটিভ হলে ওরা কলপোস্কোপিতে পাঠিয়ে দেয়, কিন্তু আদারওয়াইজ কিন্তু ফলো আপে রাখে। তো এখানে তো আসলে ওইভাবে কিছু বলে নাই, বলছে পজিটিভ এইচপিভি টেস্ট উইথ নেগেটিভ সাইটোলজি দিয়ে দিয়েছে আপনাদেরকে কি করবেন পেশেন্টটাকে নিয়ে। তাহলে পজিটিভ এইচপিভি টেস্ট উইথ নেগেটিভ সাইটোলজি results usually means a high risk human papillomavirus infection but is not causing any visible abnormal cell changes in the cervix। এমন তো না যে আপনার ইনফেকশন হওয়ার সাথে সাথেই সেলে চেঞ্জ চলে আসবে, টাইমিং এর ব্যাপার। সুতরাং সেলুলার চেঞ্জ হয় নাই, কিন্তু আপনার এইচপিভি ইনফেকশনটা আছে, আমরা ধরে নিলাম এটা হাই রিস্ক এইচপিভি ইনফেকশন। হ্যাঁ, জেনারেলি ইনভলভ দ্য ফলো আপ টেস্টিং। ঠিক আছে, আপনাদেরকে যখন যেহেতু মানে এটা জেনারেল অবস্কাইনিক পরীক্ষা, সেহেতু যখন পজিটিভ এইচপিভি টেস্ট মানে হচ্ছে আপনার অনকোজেনিক এইচপিভি টেস্ট পজিটিভ, এটাই ধরে নিতে হবে। ঠিক আছে আপু। হোয়াই ডিসক্রিপেন্সি কেন হয়? এ পজিটিভ এইচপিভি টেস্ট ইন্ডিকেটস দ্যাট মানে ভাইরাসটা আছে, বাট এ নেগেটিভ সাইটোলজি সাজেস্ট দ্যাট ভাইরাস ইজ নট কারেন্টলি কজিং এনি নোটিসেবল চেঞ্জ টু দ্য সেলস। আগের কথাটাই আপু, এটা না লিখলেও হবে, জাস্ট আবার আমরা বললাম এটা। আর sensitivity of the test, HPV tests are more sensitive than PEP test, meaning that they can detect the virus even when it is not causing significant cellular change। মানে হাইলি সেন্সিটিভ হাইলি স্পেসিফিক মানেই তো হচ্ছে যে এটা হচ্ছে যে ভাইরাসটা অবশ্যই ডিটেক্টেড হবে, তাই না? একটা টেস্ট করবেন যেটার মাধ্যমে আপনি পজিটিভ হলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা আর কি। দ্য ইনফেকশন মাইট বি প্রেজেন্ট ইন এ স্মল এরিয়া অর এ ভেরি early stage and the PEP test might not be have sample for a specific area or detected those very early change। মানে এই পৃষ্ঠাটা জাস্ট আমি এনেছি কথাগুলো আপনারা যাতে একটু বুঝেন। ঠিক আছে, এটাতে এটা কিছুই লিখতে হবে না এখান থেকে। এখন আপনাদের পজিটিভ সাইটোলজি নেগেটিভ টেস্টিং এসেছে, যেহেতু আপনারা ভাবছেন যে সেলে তো কোনো চেঞ্জ নাই, শুধু এইচপিভির উপর ডিপেন্ড করে তো আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দিব না, তাই না? তাহলে আপনারা যেহেতু রিপিট এইচপিভি টেস্টিং, এখানে চার চার পাঁচটা অপশন আছে, রিপিট এইচপিভি টেস্ট অর এ প্যাপ অথবা এইচপিভি কো টেস্ট ইন 1 to 3 ইয়ার টু মনিটর এনি চেঞ্জ। আপনি এই পেশেন্টটাকে ফলো আপে রাখবেন 1 to 3 ইয়ার্স, যেটা আমরা পড়েছি আমাদের গাইডলাইনে, সেটাও আমি বলবো, কিন্তু এটা হচ্ছে ওভারঅল একটা জেনারেল কথাবার্তা আর কি। কলপোস্কোপি যখন এইচপিভি পজিটিভ হবে ফর সার্টেন হাই রিস্ক টাইপ, আমরা তো দেখেন আপনাদেরকে বলে দিল এইচপিভি টেস্ট পজিটিভ। এইচপিভি টেস্ট যখন আমাদের বিদেশে কি করে, যখন এইচপিভি টেস্ট পজিটিভ আসলো তখন ওরা জেনোটাইপিং করে দেখে 16 আর 18 নাকি, 16 18 যদি থাকে তখন তারা কলপোস্কোপিতে পাঠিয়ে দেয়। তো আপনাদেরকে যেহেতু পজিটিভ বলেছে, আপনারা ধরেই নিলেন এইচপিভি 16 18 পজিটিভ থাকতে পারে, সুতরাং আপনারা হচ্ছে
সাইটোলজি নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক একটা কলপোস্কোপি করে ফেলতে পারে। সুতরাং এটা হচ্ছে এক নাম্বারে দিয়ে দেওয়া উচিত। আমি মনে করি যে এইচপিভি টেস্ট অ্যাজ পজিটিভ দো সাইটোলজি নেগেটিভ কলপোস্কোপি শুড বি পারফর্ম। কারণ আমরা তো এখানে আসলে জেনোটাইপিং করছি না, বা এই পেশেন্টটাকে আমরা অবজারভেশনে রাখলেও প্রথমে দিব কলপোস্কোপি। হ্যাঁ, প্রথমে কলপোস্কোপি দিবেন, পরের অপশনে দিবেন ফলো আপ টেস্টিংও করতে পারেন। যদি হচ্ছে এটা নন এইচ মানে 16-18 ভাইরাস ইনফেক্টেড, নন ইনফেক্টেড টু 16 and 18 ভাইরাস, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ফলো আপ টেস্টিং করতে পারি। এটা আপনারা উল্লেখ করে দিলেন, ঠিক আছে। আর প্রথমে আপনারা লিখবেন যে জেনোটাইপিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল, জেনোটাইপিং শুড বি পারফর্ম। জেনোটাইপিং যদি 16-18 পজিটিভ থাকে, পেশেন্ট মাস্ট বি রেফার টু কলপোস্কোপি or otherwise colposcopy can be performed if মানে হচ্ছে যে ধো সাইটোলজি নেগেটিভ, এই এই ধরনের একটা কথা আপনারা আপনারাও একটু প্যাঁচা লিখে দিতে পারেন। আর ফলো আপ টেস্টিং মানে হচ্ছে রিপিট এইচপিভি টেস্ট। যদি নন এইচপিভি 16-18 হয় তাহলে কিন্তু আমরাও পড়েছি যে রিপিট এইচপিভি টেস্টিং, এটা আপনারা লিখবেন। আর মনিটরিং যেটা, এইচপিভি টেস্ট ইজ নেগেটিভ এট ফলো আপ, দ্য ইনফেকশন হ্যাজ লাইকলি ক্লিয়ার্ড অন ইটস ওন রিটার্ন টু রিটার্ন স্ক্রিনিং, ঠিক আছে। আপনারা এই যে ফলো আপ টেস্টিং এ যখন রাখবেন, তখন যদি এইচপিভি টেস্ট নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু পেশেন্ট রুটিন স্ক্রিনিং এ চলে যাবে। এইটাই হচ্ছে এই এই কোশ্চেনটাই আপনাদের আসছে মোটামুটি। এখন আমরা আরেকটু এই কোশ্চেনটা, ফলো আপ ম্যানেজমেন্ট ফর দ্য পপুলেশন মে রেজাল্ট ইন মিস ডায়াগনোসিস, পারসিস্টেন্ট নন 16-18 ভাইরাস ইনফেকশন শুড আন্ডারগো কলপোস্কোপিক বায়োপসি টু রিডিউস দ্য রিস্ক অফ মিসিং সিআইএন এন্ড ক্যান্সার। যদি আপনাদের এই ফলো আপ পিরিয়ডে 16-8 ভাইরাল ইনফেকশন চলে যায় তাহলে তো রুটিন স্ক্রিনিং এ যাবে, কিন্তু 16-18 বলেন থাকলে তো সাথে সাথে কলপোস্কোপি যাবে। যতবার ফলো আপে 16-18 আইডেন্টিফাইড হবে ততবার কিন্তু কলপোস্কোপি হতে থাকবে। আর যদি হচ্ছে যে নন এইচপিভি ডিপেন্ডেন্ট ভাইরাস, সেটার একটা ফলো আপ শিডিউল আছে। সেটার জন্য যদি এইচপিভি টেস্ট হচ্ছে আপনার মানে নন নন কি বলে ওটাকে, যদি পারসিস্টেন্ট ইনফেকশন হয়, যে কোনো ইনফেকশন হোক, সেটা 16-18 হোক, সেটা নন ডিটেক্টেবল, পারসিস্টেন্ট ইনফেকশন হলে সেক্ষেত্রে কিন্তু কলপোস্কোপি করতে হবে। এইচপিভি পজিটিভ টেস্ট, হ্যাঁ এখন আমরা আসি আপু, আমরা কি পড়েছি আমাদেরটা একটু ছোট করে জানবো, এগুলো আপনাদের বেশি মানে কঠিন করে আমি বলবো না। আমাদের যে টেস্টটা আমরা পড়েছি এটাতে দেখা কি যে এইচপিভি টেস্ট করে সাথে রিফ্লেক্স, পার্শিয়াল জেনোটাইপিং, রিফ্লেক্স, লিকুইড বেসড সাইটোলজি। রিফ্লেক্স তো জানেনই যে এইচপিভি পজিটিভ হলে তখন লিকুইড বেসড সাইটোলজিটা করা হয়, আদারওয়াইজ এইচপিভি নেগেটিভ থাকলেও থাকলে করা হয় না, তাই না। এখন পজিটিভ তো দুইটা হতে পারে, একটা হাই রিস্ক 16-18 যেহেতু জেনোটাইপ করছেন, আরেকটা হচ্ছে যে নন মানে হচ্ছে নন এইট মানে 16-18 মানে নাই, 16-18 নাই কিন্তু অন্যান্য ভাইরাস দিয়ে এফেক্টেড। সেক্ষেত্রে হচ্ছে লিকুইড বেসড সাইটোলজি আপনারা করেছেন, এই সিল পেয়েছেন। দুইটা ভাবে আপনারা কল্পোস্কোপিতে চলে যাবে। দেখেন যখন কোনো টেস্ট হাই রিস্ক হয়ে যাবে তখন তো আপনারা পাঠাবেন, আপনারা এইচপিভি জেনোটাইপিং এ পাচ্ছেন, কল্পোস্কোপি পাঠিয়ে দিচ্ছেন। আবার হচ্ছে যে লিকুইড বেস সাইটোলজি এই সিল পাচ্ছেন, কল্পোস্কোপিতে চলে যাচ্ছে। এখন আপনারা এইচপিভি নট ডিটেক্টেড, নট ডিটেক্টেড মানে নাই একদম, তারা তো রুটিন স্ক্রিনিং এ চলে যাবে, এই যে এইচপিভি টেস্ট নেগেটিভ রুটিন স্ক্রিনিং এ চলে যাবে। এখন এইচপিভি ডিটেক্টেড হয়েছে কিন্তু 16-18 না, 16-18 হলে কল্পোস্কোপি দিলে 16-18 না, তখন আপনি হচ্ছে লিকুইড বেস সাইটোলজিতে এই যে যেমন আপনাদের পরীক্ষা এসেছে নেগেটিভ এসেছে, তখন হচ্ছে 1 বছর পরে এইচপিভি টেস্ট উইথ রিফ্লেক্স লিকুইড বেস সাইটোলজিটা আমরা করব। করে যদি আমরা দেখি যে এটা পারসিস্টেন্ট ইনফেকশন আছে, এখানে কিন্তু 16-18 এর কোনো ব্যাপার নাই আপু, 16-18 থাকলে যখনই আসবে তখনই তো আপনি পাঠাতে থাকবেন কল্পোস্কোপিতে। কিন্তু দেখলেন যে না, রিফ্লেক্স লিকুইড বেস সাইটোলজি এলসিল আছে, তারপর হচ্ছে এইচপিভি ডিএনও 16-18 না, অর্থাৎ হচ্ছে মানে একদম হাই রিস্ক না, তখন অন্যান্য ভাইরাস নট ডিটেক্টেড মানে ভাইরাস ডিটেক্টেড হচ্ছে কিন্তু এইচপিভি 16-18 নাই, তখন কিন্তু আপনার এটা কল্পোস্কোপিতে যাবে ফলো আপে। যে আমরা বললাম না যে ফলো আপ করবো আমরা পেশেন্টকে, এই যে কল্পোস্কোপি দেখেন, নন 16-18 এইচপিভি ইনফেকশন শুড আন্ডারগো কল্পোস্কোপিক বায়োপসি টু রিডিউস দ্য রিস্ক অফ মিসিং সিআইএন এন্ড ক্যান্সার, ঠিক আছে। এরা কিন্তু তখন কল্পোস্কোপি করবে। আচ্ছা, কল্পোস্কোপিতে আপনি কিছুই পেলেন না, তখন কি আপনি এই টেস্টটা দেখেন তার কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন থেকে গেছে, হোক না হোক সেটা 16-18 আছে তো তার, কিন্তু রেজাল্ট ভালো, কল্পোস্কোপিতে কিছু নাই, সাইটোলজিতেও কিছু নাই, সাইটোলজিতেও এলসি, তখন আপনি তাকে কি করবেন, এই পেশেন্টটাকে কি রুটিন স্ক্রিনিং এ দিবেন না, এই পেশেন্টটাকে ইয়ারলি 2 ইয়ার্স আবার এই টেস্টগুলোকে রিপিট করতে হবে। বললো না 1 to 3 ইয়ার্স আপনি ফলো আপ করবেন, তাহলে ফলো আপটা হচ্ছে এইরকম, ঠিক আছে আপু। আচ্ছা, ফলো আপ পিরিয়ডে কখন আপনি কল্পোস্কোপিতে পাঠাবেন, ধরেন 1 বছর পরে এখানে আপনি কল্পোস্কোপিতে পাঠিয়ে দিলেন, হ্যাঁ যে রিফ্লেক্স টেস্টিং করলেন 1 বছরে আমরা দেখতেছি আগের মতোই থেকে গেল, ডিএনএ পজিটিভ, কল্পোস্কোপিতে মানে রিফ্লেক্স লিকুইড বেস সাইটোলজি এলসিল পাচ্ছি বা নেগেটিভ পাচ্ছি, আপনি একটা কল্পোস্কোপি করে ফেলবেন শুধু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ পজিটিভ দেখে। আবার 1 বছর পর আপনি করলেন, তখন আবার ইয়ারলি 2 ইয়ার্স করবেন,
তখন যদি আপনি 1 বছর পর দেখেন যে 16-18 আসছে, তাহলে আপনি কল্পোস্কোপিতে পাঠাবেন, আদারওয়াইজ আপনি কিছুই করবেন না। কিন্তু 2 বছরের সময় আবার যদি একই রেজাল্ট থাকে, কল্পোস্কোপিতে যান। যতটুকু পারেন আপু মাথায় নিবেন। আমি একবার বলে দিলাম, আবার আপনারা পড়লে কিন্তু সব লেখা আছে আপু, হ্যাঁ, সব লেখা আছে, আপনারা এবারে পড়লে মনে রাখবেন। আমি একবার সাম আপ করি, দেখেন যে এইচপিভি টেস্টিং করলাম, করে সাথে সাথে আমরা পজিটিভ পেলাম না, রুটিন স্ক্রিনিং এ পাঠিয়ে দিলাম, পজিটিভ পেলাম, তাকে আমাদের পার্শিয়াল জেনোটাইপিং এর একটা রোল আছে, জেনোটাইপ করলাম, করে দেখলাম 16-18 পজিটিভ, সাথে সাথে কল্পোস্কোপিতে পাঠিয়ে দিলাম, সাথে লিকুইড বেস সাইটোলজি করে এইচসিএল পাচ্ছে, কল্পোস্কোপিতে পাঠিয়ে দিলাম। এখন যদি লিকুইড বেস সাইটোলজিতে আমরা এলসিল পাই অথবা হচ্ছে নেগেটিভ পাই, তখন তো কিন্তু এটাকে আমরা কোনো প্রকার ট্রিটমেন্টও দেবো না, কল্পোস্কোপিতেও আমরা চট করে পাঠাবো না। আমরা ওকে 1 বছর পর আবার রিপিট করব। রিপিট করে যদি আগের মতো বরাবর থাকে যে এইচপিভি পজিটিভ, নন হাই রিস্ক, কিন্তু হচ্ছে আপনার লিকুইড বেস সাইটোলজি পজিটিভ মানে নেগেটিভ আসতেছে বা এলসিল আসতেছে, আমরা তাকে কল্পোস্কোপিতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, 1 বছর একবারে কল্পোস্কোপি করব, তারপরে যদি দেখি যে না সবকিছু আগের মতোই কিন্তু কল্পোস্কোপিতে কোনো ফাইন্ডিংস নাই, আমরা ইয়ারলি 2 ইয়ার্স আবার এই ফলো আপটা রিপিট করব। তাহলে 1 to 3 ইয়ার্স এই পেশেন্টটাকে আমরা ফলো আপ করবো। আর আমি দেখলাম লেঞ্জের বইয়ে লিখেছে আপু যে 6 to 12 মান্থলি, 6 to 12 মান্থ মানে ফ্রিকোয়েন্ট ফলো আপ করতে বলছে, কিন্তু আমরা যেটা বললাম এটা আপনারা মাথায় রাখবেন, ইয়ারলি ফলো আপ করতে হবে, ইয়ারলি 3 ইয়ার্স ইফ দ্য রেজাল্ট colposcopy is normal, provided that the colposcopy is normal and হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16-18 নট ডিটেক্টেড। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ইয়ারলি 3 ইয়ার্স ফলো আপ করবেন, করে অ্যান্ড কল্পোস্কোপি শুড বি পারফর্ম 1 ইয়ার অ্যান্ড 3 ইয়ার টু ইভালুয়েট দ্য হচ্ছে ট্রান্সফরমেশন জোন। এটুকু লিখলেই কিন্তু এই ফলো আপের কোশ্চেনটা মোটামুটি ভালো হয়ে যায়। এবং ফলো আপের সময় যদি আপনারা তো জানেনই, এলসিল আসলে এলসিল এর জায়গায় এসিল আসলে কল্পোস্কোপি, 16-18 থাকলে জেনোটাইপে কল্পোস্কোপি, এগুলি তো চলতেই থাকবে, এগুলি তো কোনো মাফ নাই। আর যদি আপনি ফলো আপ পিরিয়ডে দেখেন যে একদম ভালো হয়ে গেছে, মানে পারসিস্টেন্ট ইনফেকশন হচ্ছে না, পেশেন্টের ইনফেকশন সাবসাইড হয়ে গেছে, তখন কিন্তু আপনারা পেশেন্টটাকে একদম রুটিন স্ক্রিনিং এ দিয়ে দিতে পারেন। ঠিক আছে আপু, এটা এই কোশ্চেনটাই আপনাদের আসছে, এই কোশ্চেনটাই আপনাদের আসতে পারে। আর আমাদের বই যেটা বলে আপু, এটা আসলে CIN-1টাকে আমরা ট্রিট আগে আমরা পরীক্ষায় দিতাম যে সি স্ক্রিন অ্যান্ড ট্রিট অ্যাপ্রোচ, না আমাদের সময় পরীক্ষায় দিত CIN-1টাকে ট্রিটমেন্ট করতে বলতো, কিন্তু স্ক্রিন অ্যান্ড ট্রিট অ্যাপ্রোচ কিন্তু এখন আর CIN-1 বলে না। ঠিক আছে, CIN-2-3-তে বলে। CIN-1 কেন বলে না আপু, দেখেন আমাদের বইয়ে কি এসেছে, এটা আপনাদের জন্য একটু ইন নলেজের ব্যাপার। CIN-1 দেখলেই ট্রিটমেন্ট করে ফেলতে হবে ব্যাপারটা তা না। পজিটিভ অনকোজেনিক ভাইরাস এনি টাইপ, লিকুইড বেড সাইটোলজি এলসিল অথবা নেগেটিভ, কল্পোস্কোপি অ্যান্ড হিস্টোলজিক্যালি কনফার্ম হয়ে গেল যে লেস দেন CIN-1, নো ট্রিটমেন্ট বিকজ দ্য লেশন আর কনসিডার টু বি অ্যান এক্সপ্রেশন অফ এ প্রোডাক্টিভ এইচপিভি ইনফেকশন। ঠিক আছে, ডেভেলপ কান্ট্রিতে তো ফলো করেই, CIN-1-এ কিন্তু আসলে ট্রিটমেন্ট প্রোভাইড করার কোনো নিয়ম নাই, যদিও পজিটিভ এইচপিভি আছে, লিকুইড বেস সাইটোলজিতে এলসিল পাচ্ছেন, কল্পোস্কোপিতে CIN-1 পর্যন্ত পাচ্ছেন, তদুপরি আমরা কোনো ট্রিটমেন্টে যাব না। ঠিক আছে আপু, ট্রিটমেন্টটা ফলো আপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, রিপিটেড হয়ে গেল ব্যাপারটা, আচ্ছা আমি একটু আচ্ছা, এটা একটু অ্যাডভান্স কথাবার্তা আপু, এটা যদি আপনাদের মনে হয় আমি একটু বলে দিব, না হলে বলবো না। আচ্ছা একটু বলি, অল্প করে লিখেছি তো। আমরা দুটো সিনারিও সাধারণত আসে আপা, আমরা ম্যাডামের ইয়েতে তো পড়েছি তাই না, যে যদি ডিসক্রিপেন্সি বিটুইন সাইটোলজি এন্ড হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, তখন লিপের একটা ইন্ডিকেশন থাকে তাই না আপু। তাহলে এরকম কিন্তু যদি আমাদের বইয়ে এই এই অংশটা একটু আছে, আপনারা একটু জানেন, যদি আপনাদেরকে এরকম দিয়েছে এরকমটাও দিয়ে দেয়, তখন কি করবেন? লিকুইড বেস সাইটোলজিতে এইচসিএল আসছে, কল্পোস্কোপিতে যে আপনি কিছুই পাচ্ছেন না, তখন মানে কল্পোস্কোপিক ইভালুয়েশন এবং হচ্ছে সাইটোলজিক্যাল ইভালুয়েশনের মাধ্যমে ডিসক্রিপেন্সি পাচ্ছেন। ঠিক আছে, কি করবেন আপনি? এই ব্যাপারটা হচ্ছে কি করবেন, আপনি একটু জাস্ট মাথায় রাখেন যে সাইটোপ্যাথোলজিক্যাল সাইটোলজিস্টের কাজ করবে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএটাকে রিপিট করব, এবং লিকুইড বেসড সাইটোলজি এট 6 মান্থ আমরা করতে পারি, বা তার আগে আমরা সাইটোপ্যাথোলজিক্যাল রিভিউটা করে নেব, করে নিয়ে তখন হচ্ছে যে আপনার এইচপিভি ডিটেক্টেড হইলে কোনো লিকুইড বেস সাইটোলজি রেজাল্ট যাই হোক না কেন, কোনো লেশন আইডেন্টিফাইড হইলে, তখন হচ্ছে আমাদের এক্সিশনাল প্রসিডিউরে যেতে হবে। ঠিক আছে, এইচপিভি থেকে যাচ্ছে, এইচ ছিল আপনার মানে এইচপিভিটা ডিটেক্টেড হয়ে যাচ্ছে, আবার এলবিসি রেজাল্ট থাকুক না থাকুক, আগে একবার আপনার এলবিসিতে এইচসিল আসছিল, এখন একটা কোনো একটা লেশন পাচ্ছেন, তখন কিন্তু হচ্ছে অ্যাবনর্মাল ট্রান্সফরমেশন জোন যেটা, সেটা এক্সিশনাল প্রসিডিউর, মানে এটাতে আপনাদের বলতে হবে যে আমরা
রিপিট করব হচ্ছে এইচপিভি টেস্টিং অ্যালং উইথ লিকুইড বেস সাইটোলজি বা রিফ্লেক্স এইচপিভি মানে সাইটোলজিক্যাল টেস্টিং, এই নিয়ে অ্যাবনর্মালিটি ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট টেস্ট, মানে এইচপিভি ডিটেক্টেড হোক, লিকুইড বেস ডিটেক্টেড হইলে, লিকুইড বেস সাইটোলজি রেজাল্ট যাই হোক না কেন, যে কোনো ধরনের লেশন যদি আইডেন্টিফাইড হয়, অবশ্যই তো কল্পোস্কোপিতে মানে যে কোনো ধরনের লেশন আইডেন্টিফাইড হলে অথবা অ্যাবনর্মাল ট্রান্সফরমেশন জোন থাকলে এটা একটা এক্সিশনাল প্রসিডিউরে যেতে হবে। ঠিক আছে আপু, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাদের একটু মাথায় রাখা যে এক্সিশনটা আপনার কখন রোল আছে, যে এক্সিশনাল প্রসিডিউরের মাধ্যমে ট্রান্সফরমেশন জোনটাকে ইভালুয়েট করা ডিউরিং স্ক্রিনিং। ঠিক আছে, সিআইএস হলে তো আমরা করি, কোনাইজেশন করি, কিন্তু এক্ষেত্রে আপনার সাইটোপ্যাথোলজিক্যাল অ্যান্ড হচ্ছে যে আপনার যদি কল্পোস্কোপিক ইভালুয়েশন এবং সাইটোপ্যাথোলজিক্যাল ইভালুয়েশনের মধ্যে ডিসক্রিপেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সিশনাল রোল আছে, এক্সিশনাল বায়োপসি। এরপরে হচ্ছে কল্পোস্কোপি আপু। কল্পোস্কোপিটা হচ্ছে খুবই সেকেন্ড লাইন স্ক্রিনিং টেস্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। কল্পোস্কোপি ভায়া পজিটিভ, প্যাপস পজিটিভ, এইচপিভি ডিএনএ পজিটিভ, ক্লিনিক্যালি অ্যাবনর্মাল সাসপিশিয়াস লুকিং সার্ভিক্স, আনএক্সপ্লেইনড ইন্টারমেনস্ট্রুয়াল পোস্টকয়েটাল ব্লিডিং, ভালভাল ভ্যাজাইনাল লিউপ্লাসিয়া, এত কিছু না লিখলেও স্ক্রিনিং পজিটিভ হলে অবশ্যই কল্পোস্কোপিতে যেতে হবে। আর ক্লিনিক্যালি অ্যাবনর্মাল বা সাসপিশিয়াস লুকিং সার্ভিক্স, এটা তো আর আমরা চট করে কল্পোস্কোপিতে পাঠাই না। সাধারণত অ্যাবনর্মাল সাসপিশিয়াস লুকিং সার্ভিস যেখানে কল্পোস্কোপি সেটআপ আছে, সেখানে যেমন আমাদের হসপিটালে ক্যান্সার হসপিটাল কল্পোস্কোপি সেটআপ আছে বা বিএসএমএম তে আছে, তাহলে আমাদের যে রুমে আমরা রোগী দেখছি পাশেই কল্পোস্কোপি সেটআপ আছে, তখন পেশেন্টের যদি পোস্টকয়েটাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে, সরাসরি কল্পোস্কোপিক ইভালুয়েশনও অনেক সময় করা হয়। ঠিক আছে, অ্যাবনর্মাল ফাইন্ডিংস গুলো কি আপু? কল্পোস্কোপির অ্যাবনর্মাল ফাইন্ডিংস, কল্পোস্কোপিটাকে আমরা আসলে খুবই অবহেলা করে পড়ি, তাই না আপু? পরীক্ষার কোশ্চেন আসে কম এই জন্য। কল্পোস্কোপি যদি দিয়ে দেয়, আপনারা কিন্তু মানে কল্পোস্কোপি সম্পর্কে জানতে হবে। কল্পোস্কোপি দিয়ে থেকে যদি কোনো একটা স্ট্যাটিক দিয়ে দেয়, তখন কিন্তু আসলে ভালো মতো জানতে হবে, নাম্বার থাকবে এবং অঙ্কের মতো নাম্বার থাকবে। লিউকোপ্লেকিয়া, হাইপোকেরাটোসিস, অ্যাসিড হোয়াইট এপিথেলিয়াম, মোজাইকিজম, পাংটেশন। দেখেন আপু, মোজাইকিজমের ছবিটা একটু, আর পাংটেশনের ছবিটা, পাংটেশনটা হচ্ছে ডট 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 মতো, আর মোজাইকিজমটা তো দেখতেই পাচ্ছেন, আমরা যে ফ্লোরে মোজাইক দেখি সেরকম, তার মাঝখানে ডট আছে, এগুলি কিন্তু পাংটেশনের এর জন্য, হ্যাঁ, ভেসেলের যে এন্ড গুলো সেগুলোর জন্য। কেন মোজাইকিজম এবং পাংটেশন হচ্ছে? রিফ্লেক্টিং দ্য অ্যাবনর্মাল ভাস্কুলার প্যাটার্ন অন দ্য সারফেস ক্যাপিলারিজ, ক্যাপিলারি থিকনেস অ্যান্ড ইন্টার ক্যাপিলারি থিকনেসটা বাড়বে, intercapillary ডিস্টেন্সটা কমবে, correlate with severity of the lesion and thus tend to be larger and coarser in high grade lesion. মোজাইকিজম পাংটেশন তো হচ্ছে একটা হাই গ্রেড লেশনের ফিচার, একটু ছবিটা মাথায় রাখবেন আপু। আর দেখেন, এটা হচ্ছে যে আমরা অনেক সময় কল্পোস্কোপি করতে যে একটা ইনভেসিভ ক্যান্সার পাই, সেটা এটিপিক্যাল ভেসেলস উইথ ভিজার ক্যাপিলারি উইথ সো কল্ড কর্ক স্ক্রু, কোমা শেপড স্প্যাগেটি লাইক সেন্ট্রিফিউজেশন সাজেস্ট অ্যাবনর্মাল স্ট্রমাল ইনভেশন। হ্যাঁ, গ্রিন ফিল্টার কল্পোস্কোপি, এটা হচ্ছে গ্রিন ফিল্টার মানে গ্রিন লাইট দিলে আপনার ভাস্কুলার প্যাটার্নটা ওয়েল ভিজুয়ালাইজড হবে, মানে অ্যাবজর্ব করবে রেড, রেড কালার ভেসেলস গুলা গ্রিন কালার অ্যাবজর্ব করে কালো দেখা যাবে, এটাই। হ্যাঁ, গ্রিন লাইট ইজ অ্যাবজর্ব বাই হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড, ইনক্রিজিং দ্য কন্ট্রাস্ট বিটুইন ব্লাড ভেসেলস এন্ড এপিথেলিয়াম। এগুলি রেগুলার প্র্যাকটিসে আপনাদের এটা খুব কাজে লাগে, এটা কল্পোস্কোপি ট্রেনিং করলেও আপনারা পাবেন পরবর্তীতে। রিডস কল্পোস্কোপি কিডনিস আছে। কল্পোস্কোপিতে কিন্তু আমরা দেখার সাথে সাথে কল্পোস্কোপিটাকে আমরা ইয়ে করি, স্কোরিং করি। স্কোরিং মানে কি, যে এটা কি হাই গ্রেড নাকি লো গ্রেড, কল্পোস্কোপিক ফিচার দিয়ে। ঠিক আছে আপু, চারটা কল্পোস্কোপিক ক্রাইটেরিয়া থাকে: মার্জিন, কালার, টাইপ অফ দ্য ভাস্কুলার প্যাটার্ন, আর আয়োডিন স্টেনিং রিয়াকশন। মানে ভায়া ভিলায়ের যেটা যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্ট থাকবে, মার্জিনটা দেখবেন আর ভাস্কুলার প্যাটার্ন দেখবেন। কল্পোস্কোপিতে তো ভাস্কুলার প্যাটার্ন মনেই থাকে, বয়ের জন্য যে অ্যাসিড হোয়াইটেনিং দেখবেন, আয়োডিন স্টেনিং দেখবেন ভিলাইয়ের জন্য, আর মার্জিনটা খালি মনে রাখবেন। মার্জিনটা একটা এক্সট্রা জিনিস আসছে, মার্জিনটা একটু মনে রাখবেন, তাহলে আপনাদের কল্পোস্কোপিক ইন্ডেক্সের চারটা ক্রাইটেরিয়া মনে থাকবে। প্রেডিক্টিভ অ্যাকুরেসি অফ ইন্ডেক্স এক্সিডস 90% আফটার এ শর্ট ট্রেনিং পিরিয়ড। অ্যাকুরেসি খুব ভালো, কল্পোস্কোপি করলে অ্যাকুরেসিটা এই কল্পোস্কোপিক ইন্ডেক্সের মাধ্যমে করে দেখা গেছে যে অ্যাকুরেসিটা ভালো, মানে লো গ্রেড হাই গ্রেডটাকে যে ডিফারেন্সিয়েট করে, এটা বেশ ভালো। তো এটা আসলে আপনাদের মাথায় খুব বেশি রাখার দরকার নাই আপু, ইচ্ছা হলে পড়বেন, শুধু ক্রাইটেরিয়া গুলো মনে রাখবেন, একটা শর্ট নোট চলে আসতে পারে। আর এটার যেটা হচ্ছে যে প্রতিটা দেখেন আপু, প্রতিটার জন্য ওই যে ইয়ের মতো 0 1 2, তাই না, স্কোর করতেছে। যেমন একটা সোজা জিনিস দিয়ে দেখায়, কালার যদি শাইনি হোয়াইট থাকে তাহলে 0, মানে এটা তো নেগেটিভ ফর ম্যালিগনেন্সি, তাই না, এই জন্য 0। শাইন বা গ্রে হোয়াইট যদি থাকে কালার, তাহলে হচ্ছে 1, আর ডাল ওয়েস্টার গ্রে মানে যেটা আমরা একদম ডেন্স অ্যাসিড হোয়াইট, সেটার জন্য 2। তাহলে এইরকম করে আপনি প্রতিটার জন্য নাম্বার দিবেন। তাহলে চারটার জন্য পয়েন্ট থাকবে হচ্ছে 8,
8-এর মধ্যে সে কত পাবে, কত নাম্বার পেয়ে পাশ করবে, সেটার উপর ডিপেন্ড করবে এইচসিএল আর এলসিএল। হ্যাঁ, স্কোর যদি 0 থেকে 2 হয় তাহলে লো গ্রেড, যদি 6 থেকে 8 হয় হাই গ্রেড, এবং 3 থেকে 8 হইলে ওভারল্যাপ বিটুইন লো গ্রেড এন্ড হাই গ্রেড। আচ্ছা, এই কল্পোস্কোপি পর্যন্ত দিয়ে আমি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংটা আপু একদম একটানে শেষ করে দিলাম। সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপু। স্ক্রিনিং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, ওভারিয়ান ক্যান্সার আছে, আমি এগুলো লিখতে পারি নাই। আপনাদের এবার মনে হয় ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং চ্যালেঞ্জিং এ ধরনের একটা কোশ্চেন আসছিল। আমি একটু শর্ট করে বলি আপু, এটা আমাদেরকে শ্রদ্ধেয় জোনাকি ম্যাডামের বা জোনাকি ম্যাডামেরই সম্মত লেকচার, হ্যাঁ জোনাকি ম্যাডামেরই লেকচার করেছিলাম, সেখান থেকে লিখে রেখেছিলাম। আমি একটু আপনাদেরকে জানাচ্ছি, আস্তে আস্তে পড়বো, পরবর্তীতে যদি শুনে আপনারা লিখে নিতে চান পারবেন ইনশাল্লাহ, আর আমি যদি পারি স্লাইডে অ্যাড করে দেবো, অনেক সময় সময় থাকে না। চ্যালেঞ্জেস অফ ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং, ওভারিয়ান ক্যান্সার কি আসলে স্ক্রিনিং করা হয় কিনা? হ্যাঁ,
রনি এখানকার ফ্যানটা দেখুন। আনিস ভাই দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আনিস ভাই আমি একটু বলে শেষ করে দেই, কারণ শেষের জি দিকে চলে আসছে, হয়তো আর 5 মিনিট লাগবে। হ্যাঁ, জি 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 জি। দেখি আমি শেষ হোক। মোবাইলে তো আসলাম, কারণ ইন্টারনেট আসলে হটস্পট কানেক্ট করছে না, এই সিস্টেমটা বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে আমি ম্যাডাম। একটু বলি যে মানে চ্যালেঞ্জেস অফ ওভারিন ক্যান্সার স্ক্রিনিংটা কি। চ্যালেঞ্জেস অফ ওভারিন ক্যান্সার স্ক্রিনিংটা হলো, আমি একটু অফ হয়ে যাই, এমনি তো শো, স্লাইড শো আর নেই, হ্যাঁ ওটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো যেটা এইচপিভি হচ্ছে যে, ভ্যাকসিন, জি, ভ্যাকসিনটা এইচপিভি ভ্যাকসিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপু, এইচপিভি ভ্যাকসিনটা নিয়ে আমি একটু বলে দিই। সরি আপু, সরি। এইচপিভি ভ্যাকসিনটা আসলে আমি লিখেছি আপু, হ্যাঁ আমি একটু বলি, যেহেতু শো করতে পারছি না আমি তারপর বলি যে এগুলো পাবেন আপনারা, লেকচার আমি লিখেছি, একটু বলি। HPV vaccine prepared from purified L1 capsid protein in that reassembled to form HPV type of specific virus-like particle. এটা তো আমরা জানি, তাই না আপু? এটা লিখবেন ইন্ট্রোডাকশনে। তারপরে হচ্ছে যে এইচপিভি ভ্যাকসিন নিয়ে আমাদের যেটা ইয়ে আছে, টাইপ অফ ভ্যাকসিন। টাইপ অফ ভ্যাকসিনের মধ্যে তো আমরা এখন দুটো পেয়েছি, একটা হচ্ছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন, এটা হচ্ছে সার্ভারিক্স, দুটোরই ডোজ হচ্ছে বাইভ্যালেন্ট আর গার্ডাসিল, দুটোরই 0.5 ml ডোজ। একটা হচ্ছে বাইভ্যালেন্ট ভ্যাকসিনটা হচ্ছে যে এখন আমাদের ইয়েতে স্ক্রিন যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে সেটাতে ব্যবহার করা হচ্ছে, এবং এটা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত স্কুল গোয়িং গার্লদেরকে সিঙ্গেল ডোজ দেওয়া হচ্ছে, 10 থেকে 14 বছর বয়স, এবং আউট অফ স্কুল গার্লসও কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে ইনক্লুডেড, সিঙ্গেল ডোজ। আর 15 থেকে 45 বছর বয়স হলে 2 ডোজ দেওয়া হয় অ্যাট এন ইন্টারভেল অফ 6 মান্থস আউট অফ ইপিআই শিডিউল। ঠিক আছে, এরপরে হচ্ছে গার্ডাসিল। গার্ডাসিলটা হচ্ছে যে এটাও 0.5 ml, এটা 0 to 6 মান্থ, এটা তো আমরা জানি আপু, তাই না? ভ্যাকসিন নিয়ে যেটা পড়েছেন এটা ভ্যাকসিন থেকে। এরপরে পড়তে হবে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটা। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে এটা অ্যাক্ট বাই ইনডিউসিং হিউমারাল অ্যান্ড সেলুলার ইমিউনিটি। ঠিক আছে, প্রডিউস স্ট্রং ইনিশিয়াল ইমিউন রেসপন্স অ্যান্ড অ্যান্টিবডি টাইটার উইথ লং লাস্টিং এফিকেসি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স ফলোইং রি এক্সপোজার টু এইচপিভি অ্যান্টিজেন, stimulating the production of neutralizing antibodies that bind to the virus, preventing it from attaching to and interfering cell in the cervical epithelium. Interference with tumor suppressor gene. Induce immune memory response through higher frequency of memory B cell. মোট কথা আপু, মেকানিজম অফ অ্যাকশনে অনেকগুলো পয়েন্ট অ্যাড করেছি, কিন্তু এটার মধ্যে কথা হলো যে হিউমারাল এবং সেলুলার ইমিউনিটির মাধ্যমে এটা কাজ করে, হ্যাঁ, এবং প্রডিউস করা হচ্ছে স্ট্রং ইমিউন রেসপন্স। ঠিক আছে আপু, এটা আপনার মনে রাখতে হবে, সেকেন্ডারি ইমিউন রেসপন্সও করছে, আবার ইনিশিয়াল স্ট্রং ইমিউন রেসপন্সও করছে উইথ লং লাস্টিং এফিকেসি। আচ্ছা, তো 1 মিনিট। এরপর হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে আপনাদের যে কোশ্চেনটা আমি বুঝিয়েছি, কন্ট্রা ইন্ডিকেশনটা কি, যাতে অস্পিতে আপনাদের কাভার হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফাইলাক্সিস টু প্রিভিয়াস এইচপিভি ভ্যাকসিন এন্ড কনসিকুয়েন্ট অফ সাচ ভ্যাকসিন, প্রেগন্যান্সি, দুটো কন্ট্রাইন্ডিকেশন। আর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ইনজেকশন পেইন, সোয়েলিং, ইরাইথেমা, ফিভার, নসিয়া, ডিজিনেস, ফ্যাটিক, হেডেক, মাইলজিয়া, জয়েন্ট পেইন, সিনকোপ এন্ড ফেন্টিং। ল্যাকটেটিং মাদারকে আমরা ভ্যাকসিন দিতে পারবো কিনা? হ্যাঁ, ল্যাকটেটিং মাদারকে আমরা কিন্তু ভ্যাকসিন দিতে পারবো। ঠিক আছে আপু, এটা আর কি। তো এরপরে আসবো হচ্ছে ভ্যাকসিনেশন। এইচপিভি ভ্যাকসিনটা হচ্ছে আমাদের দেশে এখন যে এইচপিভি ভ্যাকসিন নিয়ে ক্যাম্পেইন হচ্ছে, যেটা হচ্ছে একটা স্ক্রিনিং মানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, সেটা নিয়ে একটু আপনাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ইন বাংলাদেশ ইজ এ সিগনিফিকেন্ট স্টেপ টুয়ার্ডস ইমপ্রুভিং দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ ওমেন অ্যান্ড গার্লস অ্যান্ড রিডিউসিং দ্য বার্ডেন অফ সার্ভাইকাল ক্যান্সার। মানে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হচ্ছে টু রিডিউস দ্য বার্ডেন অফ সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার এলিমিনেশনের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে ইয়ে করা হয়েছে, হ্যাঁ ক্যাম্পেইন করা হচ্ছে বাংলাদেশে। টার্গেট পপুলেশন কারা? দ্য ক্যাম্পেইন টার্গেটস
গার্লস এজ 10 to 14 years, ইনক্লুডিং দোজ হু আর আউট অফ স্কুল অর হোমলেস। আর পার্টনারশিপে কে আছেন? গাভি, ইউনিসেফ এন্ড হু। এদের কোলাবোরেশনে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালু করছে। হ্যাঁ, গোলটা কি? প্রাইমারি গোল টু প্রোটেক্ট দ্য ওমেন এন্ড গার্ল ফ্রম সার্ভাইকাল ক্যান্সার, হুইচ ইজ এ মেজর পাবলিক হেলথ কনসার্ন ইন বাংলাদেশ। এগুলি আপা আসলে একটু সোশ্যাল অবস্টেটিক্স এর মতো কথা, তো কিন্তু করে ফেলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাকসিনটা ফ্রি অফ কস্ট। তারপর হচ্ছে যে এই ক্যাম্পেইন বিং রোলড আউট ইন ফেজ, মানে হচ্ছে ইনিশিয়াল ফেজ করছে হচ্ছে ঢাকা ডিভিশনটাকে ফোকাস করছে, এখন আদার ডিভিশনেও 2024-এ দেখা যাচ্ছে যে অন্যান্য ডিভিশনে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করেছে। ন্যাশনাল আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুটিন ইমিউনাইজেশন ফলোইং দ্য কমপ্লিশন অফ দ্য ফেজড ক্যাম্পেইন, মানে এই যে ডিভিশনাল ওয়াইজ যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আছে, এরপরে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে রুটিন ইমিউনাইজেশনের সাথে। হ্যাঁ, ইমিউনাইজেশনের সাথে। এবং এটা দেখা যাচ্ছে যে 5 থেকে মানে হচ্ছে যে 10 বছর ওল্ড গার্লস, মানে ওই যে 9 থেকে 15, এবং যারা আউট অফ স্কুল গার্লস আছে এদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। এটা হচ্ছে ভ্যাকসিনেশন। তাহলে এইচপিভি ভ্যাকসিনেশন থেকে মোটামুটি এতটুকু করলেই ইনশাল্লাহ কাভারেজ দিয়ে দিবে। ঠিক আছে আপু? এইচপিভি ভ্যাকসিন থেকে এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, আশা করা যায় আর কিছু পড়তে হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস দেখলাম যেটা আমি লিখি নাই, আপনারা পাবেন ওজিএসবি শীটে, যে ওজি অবসগাইনের রোল কি, যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চালু রেখেছে এটাতে ওনাদের রোলটা কি আছে, এটা একটু দেখে নেবেন, খুব সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। তাহলে ভ্যাকসিনেশন থেকে ইনশাল্লাহ আর কিছু আসার নাই, শুধু আপনারা মেকানিজমটা একটু মনে রাখেন। হিউমেরাল সেল মেডিয়েটেড ইমিউনিটি করে, স্ট্রং ইনিশিয়াল ইমিউন রেসপন্স ফর উইথ লং লাস্টিং এফিকেসি, and হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স বাই এক্সপোজার টু এইচপিভি ভ্যাকসিন অ্যান্টিজেন, স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ নিউট্রালাইজিং অ্যান্টিবডি। আর হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে এটা মানে ওই ভাইরাসটাকে সেলের সাথে, সার্ভাইকেল এপিথেলিয়ামের সাথে বাইন্ড করতে ইনহিবিট করে, ইনফেক্ট করতে ইনহিবিট করে দেয়। হ্যাঁ, তার আগে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে ভাইরাসটাকে কিল করে ফেলে। ভাইরাসটা কিন্তু আসলে সার্ভাইকেল এপিথেলিয়াল সেলে ইন্টিগ্রেশন হইতে হয়, তারপরে ভাইরাল জেনোমটা হিউম্যান জেনোমে এন্টার, মানে ভাইরাসটি হিউম্যান জেনোমটাকে এন্টার করে, তারপরে তো হচ্ছে যে ইনফেকশনটা মানে কার্সিনোজেনেসিস হয়। তাহলে হচ্ছে এটা টিউমার সাপ্রেসর জিনের সাথেও ইন্টারফেয়ার করে। আর হচ্ছে যে ইন্ডিউস মেমোরি রেসপন্স থ্রু দ্য হায়ার ফ্রিকোয়েন্সি অফ দ্য মেমোরি বি সেল, এটা আবার ম্যাডামের বইয়ে আমি পেয়েছি। সুতরাং এটা একটু বলেন যে মেমোরি বি সেলের মাধ্যমে এটা ইমিউন মেমোরি রেসপন্স ক্রিয়েট করে। তাহলে ভ্যাকসিন থেকে মোটামুটি অসুবিধা আসলে আপনাদের কাভার হয়ে যাবেন। ভ্যাকসিন থেকে কোনো প্রোগ্রাম চালু থাকলেও আপনারা ইনশাল্লাহ কাভার হয়ে যাবেন। হ্যাঁ, এটা আপনাদের মোটামুটি একটু বলে দিলাম। এইচপিভি ভ্যাকসিন শেষ হয়ে গেল। এখন আমরা ওভারিয়ান ক্যান্সার আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে একটু কথা বলবো। ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিংটা আসলে আমাদের যেটা বলে যে ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিংকে আসলে দেখেন, আমরা এতগুলো স্ক্রিনিং ক্রাইটেরিয়া পড়লাম, ওভারিয়ান ক্যান্সার কিন্তু স্ক্রিনিংটা এটাকে ফিল আপ করে না, ফুলফিল করে না। কারণ কি? অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য, মানে চ্যালেঞ্জ অফ দ্য ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং, এটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে যে অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য ওভারি, ঠিক আছে, ওভারিটা এক্সেসিবল না, তাই না, জাস্ট লাইক সার্ভিক্স। তারপর হচ্ছে হেটেরোজেনাস ডিজিজ উইথ ইনকমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ ইটস প্যাথোজেনেসিস, এটা একটা আছে। তারপর হচ্ছে নো ওয়েল ডিফাইন্ড প্রিকারসর লেশন, মানে সার্ভিক্সে আমরা যেমন CIN1, CIN2, CIN3 এগুলি পাচ্ছি, এটাতে নাই। নো ডেফিনিট রিস্ক ফ্যাক্টর, স্পোরাডিক্যালি সাধারণত ওভারিয়ান ক্যান্সার হয়, রিস্ক ফ্যাক্টর না থাকলেও। নো এজ ইজ ইমিউন, তাই না, কোনো এজের ব্যাপারও নাই যে এই এজটাতে ধরে আমরা ইয়ে করবো, প্রিমেনোপজাল পোস্ট মেনোপজাল হতে থাকে। তাহলে হচ্ছে তার আর হচ্ছে সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ জেনেটিক প্রিডিসপোজিশন, সুতরাং ওটা তো স্ক্রিনিং এর জন্য কস্ট ইফেক্টিভ না জেনেটিক টেস্টিং গুলো, তাই না। Significant risk factor is genetic predisposition. Length of time from localized tumor to dissemination is unknown. মানে এটা আপনি মানে ওখানে যেমন CIN1, 2 তে হচ্ছে 10 থেকে 20 বছর একটা মানে টাইমিং আছে, এখানে কোনো ব্যাপার নাই টাইমিং। ল্যাক অফ মানে স্পেসিফিক সিমটম, কোনো সিমটম প্রডিউস করে না, করছে না। আর হচ্ছে আর্লি স্টেজ টিউমার ডিফিকাল্ট টু ডিটেক্ট অন পেলভিক এক্সামিনেশন, আমরা যে পিভি করেও আর্লি একটা টিউমার আইডেন্টিফাই করতে পারবো সেটারও কোনো উপায় নেই, তাই না, যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে স্ক্রিনিং করাটাও খুব একটা বেনিফিটেড হচ্ছে না সেক্ষেত্রে। লো প্রিভেলেন্স, নিড এক্সকুইজিট স্পেসিফিসিটি টু অ্যাভয়েড আননেসেসারি ইন্টারভেনশন। ঠিক আছে, আননেসেসারি ইন্টারভেনশনটাই বেশি হয়, সে অনুযায়ী ডায়াগনোসিসটা স্ক্রিনিং এর মাধ্যমে কন্ডিশনটা ডায়াগনোসিস হতে চায় না। সুতরাং এই কয়টা পয়েন্ট মনে রাখলে মোটামুটি চ্যালেঞ্জ অফ ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং আপনাদেরকে আরো অনেক ভাবে ঘুরায় পেঁচায় একটা লাইন দিয়ে বলতে পারে এই লাইনগুলো লেখার জন্য, এটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে, তো এটা আমি আপনাদের জন্য রেখেছি। অনেক গাইডলাইন আছে ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং এর জন্য, কিন্তু সবাই সর্বসম্মতিক্রমে বলছে যে ওভারিয়ান ক্যান্সারটা আসলে স্ক্রিনিং এর জন্য এখনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো ডিজিজ না। তবে একটা রিকমেন্ডেশন আছে যে
দুইটা মানে টু সেটস অফ গাইডলাইন্স আসছে রিকমেন্ডেশন নিয়ে, যে ওমেন অ্যাট ইনক্রিজড রিস্ক, মানে যাদের হচ্ছে যে ওমেন এ ক্লিয়ার ইনহেরিটেড রিস্ক অফ ডেভেলপিং ওভারিয়ান ক্যান্সার, মানে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মোট কথা ঠিক আছে, মিউটেশন আছে, ব্র্যাক টু জেনেটিক মিউটেশন আছে, তাদের ক্ষেত্রে তারা হাই রিস্ক, তাই না? এটা হচ্ছে ডিউ টু অ্যান আইডেন্টিফাইড জেনেটিক মিউটেশনের কারণে যারা ইনহেরিটেড রিস্ক অফ ডেভেলপিং ওভারিয়ান ক্যান্সার আছে, এটা একটা গ্রুপ, এরা হচ্ছে ইনক্রিজড রিস্ক ফর ওভারিয়ান ক্যান্সার এবং ওমেন উইথ এ ফ্যামিলি হিস্ট্রি অফ ডিজিজ, মানে যাদের ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি আছে তারাও একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ওমেন অ্যাট ইনক্রিজ রিস্ক। আদারওয়াইজ তারা হচ্ছে ওমেন অ্যাট অ্যাভারেজ রিস্ক। অ্যাভারেজ রিস্কের মধ্যে যারা বলছে যে যাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা হিস্ট্রি হয়তো বা আছে মোর দেন 41 ইয়ার্স, অথবা নো ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার, এদেরকে বলছে ওভারিয়ান মানে এভারেজ রিস্ক। অথবা হিস্ট্রি অফ ইনফার্টিলিটি আছে, ইউজ অফ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ থেরাপি, অথবা আইভিএফ করছে, অথবা হচ্ছে হিস্ট্রি অফ এন্ডোমেট্রিওসিস, এদেরও তো ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এই জন্য এদেরকে অ্যাভারেজ রিস্কে রেখেছে। হিস্ট্রি অফ হরমোন রিপ্লেসমেন্ট ইউজ, এই গ্রুপ দুটাতে ভাগ করছে, ভাগ করে বলছে যে যারা ওমেন এট অ্যাভারেজ রিস্ক আছে, মানে এন্ডোমেট্রিওসিস, আইভিএফ, অথবা আপনার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যারা আছে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এই রিস্কটাকে ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিংটা রিকমেন্ডেড না, এদেরকে আপনাদের ক্যান্সার স্ক্রিনিং করতে হবে না। কিন্তু যাদের হচ্ছে যে ইনক্রিজ রিস্ক আছে, তাদেরকে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং করা যেতে পারে, যদিও স্ক্রিনিং খুব একটা ফিজিবল না, স্ক্রিনিং খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই, তারপরে হচ্ছে ওই গ্রুপটাকে আমাদের একটা স্ক্রিনিং এর একটা রোল আছে। ঠিক আছে, তো স্ক্রিনিং আমরা কি দিয়ে সাধারণত ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিংটা করি? স্ক্রিনিংটা আমাদের বলছে যে ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং এর জন্য যে স্ট্র্যাটেজি গুলো আছে সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি, ট্রান্সভাজানাল আলট্রাসোনোগ্রাফিটাই বেশি সুইটেবল দেন ভার্সেস ট্রান্স অ্যাবডোমিনাল আর কালার ফ্লো ডপলার স্টাডি। আলট্রাসোনোগ্রাফি উইথ কালার ফ্লো ডপলার করা যেতে পারে CA-125, এবং হচ্ছে যে মানে মাল্টিমোডাল স্ট্র্যাটেজি, যেমন CA-125 অ্যাজ ইনিশিয়াল ইন্ডিকেটর, যদি এলিভেটেড হয় তখন ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফি এবং সেকেন্ডারি টেস্টিং। হ্যাঁ, সেই এই তিনটা মোটামুটি লিখতে পারলে আপা আমার মনে হয় না ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং থেকে আর বেশি কিছু আপনাদের জানতে হবে, কারণ ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং এ ওইটাই আসবে যে স্ক্রিনিংটা কেন আমাদের মানে ফিজিবল না অ্যাজ দ্যাট অফ আদার মানে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর মতো, কারণ এটা স্ক্রিনিং এর যে ওই চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো, আর এই দুইটা ভাগে ভাগ করে স্ক্রিনিং করা যেতে পারে। এবং স্ক্রিনিং কি দিয়ে করা যায় সাধারণত ওই যে CA-125, আলট্রাসোনোগ্রাম উইথ কালার ফ্লো ডপলার, এগুলি দিয়ে সাধারণত মানে ইনিশিয়ালি করা হয়, ক্লিনিক্যাল এক্সামিনেশন তো সব স্ক্রিনিং একটা পার্ট। আর হচ্ছে যে এই কয়টাই। তারপরে যেটা বলে যে আলট্রাসোনোতেও কিন্তু স্ক্রিনিংটা মানে ক্যান্সার যারা আলট্রাসোনোগ্রাফি প্রেফার্ড ডিউ টু বেটার রেজলিউশন, কিন্তু দেখা যায় যে এটার একটা মেজর লিমিটেশন হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক ওমেনের এটা প্রেডিক্টিভ ভ্যালু, মানে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু খুবই কম, এবং ইনএবিলিটি টু ডিটেক্ট ম্যালিগনেন্সিস হয় ওভারিজ আর ইন নর্মাল সাইজ। ঠিক আছে, নর্মাল সাইজ ওভারিতে এরা কোনো ম্যালিগনেন্সি কোনো কিছু আইডেন্টিফাই, এটা কোনো সেলুলার ব্যাপার ট্যাপার নাই, যেমন প্যাপস দিয়ে আপনারা নর্মাল লুকিং সার্ভিসে বুঝতেছেন, কিন্তু নর্মাল লুকিং ওভারিতে কোনো কিছু বোঝা যায় না। সুতরাং এটা একটা মেজর লিমিটেশন আল্ট্রাসাউন্ডের। হ্যাঁ, এইটুকু দুইটা একটা লিমিটেশন, আমাদের মতো এত বেশি আপনাদের জানতে হবে না আপু, অনকোলজিস্টের মতো মোটামুটি আমার মনে হয় ওভারিয়ান ক্যান্সার থেকে এতটুকুই জানবেন। আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল আপু, এগুলো আমি আসলে স্লাইড প্রিপেয়ার করি নাই, সুতরাং যে শুনছেন এটাতেই ইনশাল্লাহ আপনারা একটু রিপিট করে শুনে শেষের দিকে যে শুনে নিবেন, আর আমি যদি পারি এটা অ্যাড করে দেবো আপু, খুব বেশি কথা তো না, অল্প কিছু কথা। আর হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার স্ক্রিনিং নিয়ে আপনাদের একটা কোশ্চেন এসেছিল যে তিনটা টেস্টের নাম লিখতে। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার স্ক্রিনিং নিয়েও কিন্তু আসলে ওভারিয়ান ক্যান্সারের মতোই ব্যাপারটা, যে আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার স্ক্রিনিংটা হচ্ছে যে দেয়ার ইজ নো স্যাটিসফ্যাক্টরি মেথড ফর আউট পেশেন্ট পপুলেশন স্ক্রিনিং। সাধারণত দেখা যায় যে আউট পেশেন্ট পপুলেশন স্ক্রিনিংটা কোনো স্যাটিসফ্যাক্টরি মেথড নেই। শুধুমাত্র যাদের হচ্ছে যে হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার সিনড্রোম আছে ফ্যামিলিতে, ওমেন উইথ মানে হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে একটা স্ক্রিনিং এর রোল আছে, তাদেরকে স্ক্রিনিংটা শুরুই করা হয় 35 ইয়ার্স থেকে। এবং এটার স্ক্রিনিং ফ্যাসিলিটিটা হচ্ছে যে আপনি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি উইথ এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং উইথ অর উইদাউট আউট পেশেন্ট হিস্টেরোস্কোপি, যেহেতু এগুলো বাহিরের বই এভাবে লিখেছে। মোট কথা হচ্ছে টিভিএস উইথ এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং সহ 35 ইয়ার্স থেকে ওদেরকে স্ক্রিনিং এর আওতায় আনা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই গ্রুপটাকে স্পেশালি স্ক্রিনিং করা হয়। আদারওয়াইজ স্ক্রিনিং হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের যে একটা স্ক্রিনিং এর গ্রুপ আছে বা এই ধরনের কোনো কথা নেই।
তবে হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কিছু আর দুই তিনটে যে কি কি দিয়ে স্ক্রিনিং করা হচ্ছে তাহলে দেখেন আপু, একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি, যেহেতু তিনটা লিখতে বলছিল আপনারা প্যাপস লিখতে পারেন, কারণ 50% ওমেন উইথ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হ্যাভিং ম্যালিগনেন্ট সেল অন প্যাপস স্মিয়ার, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন যে 50% ওমেনে থাকে। আর হচ্ছে নর্মাল এন্ডোমেট্রিয়াল সেল রিপোর্টেড ইন সার্ভাইকেল স্মিয়ার, দ্য প্রিভ্যালেন্স রেট অফ দ্য প্রি ম্যালিগনেন্ট ইউটেরাইন ডিজিজ ওয়াজ সিগনিফিকেন্টলি হায়ার। মানে প্রি ম্যালিগনেন্ট লেশন গুলাকে হায়ার, যেমন 6.5% প্রি ম্যালিগনেন্ট লেশনে আপনার হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল সেল যদি নর্মাল পান, প্যাসে তো আমরা আসলে সার্ভাইকাল সেলটাই পাই না, যদি নর্মাল এন্ডোমেট্রিয়াল সেলটা পাই তাহলে কিন্তু প্রি ম্যালিগনেন্ট লেশন থাকতে পারে 6.5% ক্ষেত্রে। এটা একটু পয়েন্ট আউট করে রাখবেন। আর হচ্ছে যদি মরফোলজিক্যালি অ্যাবনর্মাল এন্ডোমেট্রিয়াল সেল পান, মানে এটা তো ছিল নর্মাল, অ্যাবনর্মাল পাইলে কিন্তু 25% চান্স অফ ওমেন হ্যাড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আমার চান্স না, হ্যাড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। সুতরাং প্যাপস একটা ভালো টেস্ট, এন্ডোমেট্রিয়াল সেল যদি প্যাপসে পান, যদি নর্মাল সেল হয় তাহলে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন থাকার সম্ভাবনা 6.5%। যদি হচ্ছে মানে অ্যাবনর্মাল সেলস হয়, সাসপিশিয়াস সেলস হয়, তাহলে 25% চান্স অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। সুতরাং প্যাপস একটা ভালো টেস্ট, ঠিক আছে আপু? পার্সেন্টেজ গুলো বলছি কারণ আপনাদের টেস্টটা নিয়েও কিছু জানতে চাচ্ছিল, কিছু কিছু ভ্যালিডিটি বা এই ধরনের কথা। ভ্যালিডিটি নিয়ে আমি কোনো কথা পেলাম না, শুধু আমি যা পেলাম সেটা আপনাদের কাছে বললাম। আর একটা হচ্ছে যে আপনি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করা যেতে পারে। ট্রান্সভাজানাল সোনোগ্রাফিতেও আসলে যেমন আমরা পোস্ট মেনোপজাল ওমেনে করি, যদি ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে তখন তো আমরা ওই যে 3 মিলিমিটার বা 4 মিলিমিটার কাট অফ মার্জিন ধরে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখি, তাই না? তাহলে 4% অফ দ্য এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ট্রান্সভাজানাল সোনোগ্রাফি তো মিস হয়ে যেতে পারে। এবং যেটা হচ্ছে ফলস পজিটিভ রেট কিন্তু হাই, 50%। সুতরাং শুধু ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করেও স্ক্রিনিংটাকে ট্রাস্ট করা যায় না, সেজন্য এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং এর একটা রোল আছে। হ্যাঁ, এরপর আপনারা যখন পজিটিভ পান, আমরা দেখেন না যে এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করি, এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং অবশ্যই করতে হবে ট্রান্সভাজানাল সোনোগ্রাফির সাথে, যেটা হচ্ছে ডিটেকশন রেট অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ইন পোস্ট মেনোপজাল এন্ড প্রি মেনোপজাল ওমেন। দুই ভাগে ভাগ করেছে, পোস্ট মেনোপজাল ওমেন হচ্ছে 99.6% আর প্রি মেনোপজাল ওমেনে হচ্ছে 91% ডিটেকশন রেট, ঠিক আছে আপু? এটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং যেটা, সেটা। হ্যাঁ, আর হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া ডিটেক্ট করতে পারে 81% ক্ষেত্রে। হ্যাঁ, এই তিনটা একটু মাথায় রাখবেন। আর আমরা আসলে আর কাকে স্ক্রিনিং এর মতো করে রাখতে পারি, যে অল্প সিমটমে আমরা স্ক্রিনিং অ্যাপ্রোচে চলে যাব, সেটা হচ্ছে যারা ট্যামক্সিফিন থেরাপি পায় উইথ স্পটিং অথবা ব্লিডিং, ট্যামক্সিফিন থেরাপি পাচ্ছে তাদের। আর হচ্ছে যে যদি হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় তাদের তো আমরা একটু দেখতেই পারি। এটা হচ্ছে ইভালুয়েশন আপু, এটা স্ক্রিনিং বলে না। এই লাইনগুলো আপনি লিখতে পারেন যে পেশেন্টস ইন হোম এ ডায়াগনোসিস অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার শুড বি এক্সক্লুডেড। সেটা হচ্ছে যে এক্সক্লুশন করতে গেলেই তো আমরা আসলে স্ক্রিনিং টেকনিক গুলো অ্যাপ্লাই করবো, আগেই তো জানবো না যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে কি কি? এটা হচ্ছে যে পোস্টমেনোপজাল ব্লিডিং, পোস্টমেনোপজাল উমেন উইথ পায়োমেট্রা, অ্যাসিম্পটোমেটিক পোস্টমেনোপজাল উমেন উইথ এন্ডোমেট্রিয়াল সেনোল প্যাপসিসমিয়ার, পার্টিকুলারলি ওই যে যেটা আমরা বললাম যে সেল পাচ্ছেন প্যাপসিসমিয়ারে, পেরিমেনোপজাল পেশেন্ট উইথ ইন্টারমেনস্ট্রুয়াল অর ইনক্রিজিংলি হেভি পিরিয়ড, আর প্রি মেনোপজাল পেশেন্ট উইথ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, পার্টিকুলারলি ইফ দেয়ার ইজ এ হিস্ট্রি অফ অ্যানোভুলেশন। এই কয়টা লাইন মনে রাখলে মোটামুটি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার স্ক্রিনিং কমপ্লিট হয়ে যাবে, আর কিছু আপু লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু স্ক্রিনিং বললাম। প্রথমে সার্ভিক্সটা তো অনেকই বললাম, ওভারিতে আসলে বেশি কিছু নাই, ছোট করে বললাম। অতটুকু পড়লেই ইনশাল্লাহ আশা করা যায় লাগবে, কারণ আমরা তো আসলে সাব স্পেশালিটি পরীক্ষা দিচ্ছি না, গাইনি অবস দিচ্ছি। আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার স্ক্রিনিংটাও একটু বললাম, কিন্তু আসতে পারে প্রতিটা টপিকস থেকেই। সুতরাং এতটুকুই আপু, সরি আমাদের কারেন্টটা চলে গিয়েছিল কিছুক্ষণ, 5 মিনিট বলতে পারি নাই, আমার ইনকনভিনিয়েন্টের জন্য সরি। আচ্ছা, ঠিক আছে। আর আনিস ভাই, আমি তাহলে শেষ করে দেই। হ্যাঁ, শেষ করে দিব। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ আনিস ভাই, ঠিক আছে, সালাম। থ্যাংক ইউ। আর যা